যখন আমার বড় ছেলে রাজেশ মুম্বাইয়ের বান্দ্রায় তার পেন্ট হাউসের দরজা আমার মুখের ওপর বন্ধ করতে করতে বলল, দেউলিয়া মায়ের এখানে জায়গা নেই, তখন আমি বুঝতে পারলাম যে টাকা আমার বাচ্চাদের অন্ধ করে দিয়েছে। আমার হাতে একটা ছোট ব্যাগ ছিল, যাতে শুধু কিছু কাপড় আর আমার স্বামী মোহনের একটা ছবি ছিল। আমি ৭ তলার নিচে লিফটে দাঁড়িয়ে কাঁদছিলাম আর ভাবছিলাম যে আসলে আমি আমার বাচ্চাদের মানুষ করায় কোথায় ভুল করে ফেললাম। কিন্তু ওরা কি জানত যে মাকে ওরা অসহায় আর ভাঙা মনে করছিল, তার কাছে এখনও এমন একটা হাতিয়ার ছিল যা ওদের পুরো দুনিয়া নাড়িয়ে দিতে পারে। পরের মাসে আমার এলআইসি পলিসিগুলো ম্যাচিওর হতে যাচ্ছিল ৫ কোটি টাকার, আর আমার কাছে পুনের পুরনো শহরে একটা কমার্শিয়াল প্রপার্টিও ছিল যার ব্যাপারে কেউ জানত না, ১৮ লাখ টাকার। কিন্তু আমি চুপ থাকলাম, কারণ যে শিক্ষাটা আমি আমার বাচ্চাদের দিতে চেয়েছিলাম সেটা টাকার সাথে নয়, বরং ওদের বিবেকের সাথে জড়িত ছিল। দ্বিতীয় দিন আমি আমার মেয়ে প্রিয়ার কাছে পুনেতে পৌঁছালাম। ওর স্বামী বিক্রান্ত কুলকার্নি একজন বিল্ডার, আর ওরা কোরেগাঁও পার্কে একটা বড় বাংলোতে থাকে। আমি ভাবলাম হয়তো মেয়ে মায়ের কষ্ট বুঝবে, কিন্তু যখন আমি বেল বাজালাম, প্রিয়া দরজা খুলল আর আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো ভিখারি। ও বলল, মা তুমি এখানে, লোকে কি বলবে? আমাদের সোসাইটিতে সবাই জেনে যাবে যে তুমি দেউলিয়া হয়ে গেছ, আমাদের সম্মানের কি হবে? আমার মন ভেঙে গেল। এই সেই মেয়ে যার পড়াশোনার জন্য আমি আমার সব কমিশনের রোজগার লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি কিছু বললাম না, শুধু নিজের ব্যাগটা উঠালাম আর চলে আসলাম। তৃতীয় দিন আমি আমার ছোট ছেলে অনিলের কাছে পৌঁছালাম। ও পুনের গণেশপেট এলাকায় একটা ছোট চালে থাকে, এক রুমের ঘর যেখানে রান্নাঘর বাথরুম সব একসাথে। অনিল কনস্ট্রাকশনের কাজ করে, দিনমজুরের কাজ। রাজেশ আর প্রিয়া ওকে মেহনতি মজুর বলে মজা ওড়ায়, কিন্তু যখন আমি অনিলকে আমার সমস্যার কথা বললাম তখন ওর চোখে জল এসে গেল। ও আমাকে জড়িয়ে ধরল আর বলল, মা, এই ঘর ছোট, কিন্তু এটা তোমার, তুমি এখানেই থাকবে আমার সাথে। সেদিন আমি বুঝতে পারলাম যে আসল ধনী হওয়া মানে মনের দিক থেকে ধনী হওয়া, ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়। যদি আপনিও এটা শুনতে চান যে আমি আমার সম্মান কিভাবে ফেরত নিলাম আর আমার ধনী বাচ্চাদের কেমন শিক্ষা দিলাম, তাহলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম শান্তা দেশমুখ, আমার বয়স ৫৭ বছর, আর আমি পুনে মহারাষ্ট্রে জন্মেছি ও বড় হয়েছি। গত ২৮ বছর ধরে আমি এলআইসির এজেন্ট, হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেই কোম্পানি যা লাখো ভারতীয় পরিবারের জীবন সুরক্ষিত করে। আমি এখনও কাজ করি, রিটায়ার হইনি। প্রতি মাসে আমার ক্লায়েন্টদের সাথে দেখা করি, নতুন পলিসি বিক্রি করি আর রিনিউয়াল করাই। লোকে মনে করে যে এলআইসি এজেন্টের কাজ ছোট, কিন্তু ওরা কি জানে যে এই কাজ দিয়েই আমি আমার ৩ বাচ্চাকে মানুষ করেছি, ওদের পড়িয়েছি, আর আজ ওরা যে অবস্থানে আছে সেখানে পৌঁছে দিয়েছি। ৮ বছর আগে পর্যন্ত আমি কোরেগাঁও পার্কের কাছে একটা ছোট 2BHK ফ্ল্যাটে থাকতাম। আমার স্বামী মোহনও সাথে ছিলেন। উনি একজন কনস্ট্রাকশন সুপারভাইজার ছিলেন, সৎ, পরিশ্রমী আর পরিবারের জন্য প্রাণদেহ মানুষ। আমাদের জীবন সাধারণ ছিল, কিন্তু খুশিতে ভরা ছিল। আমাদের ৩ সন্তান হল রাজেশ, প্রিয়া আর অনিল। রাজেশ সবার বড়, এখন ৩৫ বছরের। ও মুম্বাইয়ে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট। প্রিয়া ৩২ বছরের, ও ইঞ্জিনিয়ারিং পড়েছে আর তারপর এক ধনী বিল্ডার বিক্রান্ত কুলকার্নিকে বিয়ে করে নিয়েছে। অনিল সবার ছোট, ২৮ বছরের। ওর বাবার মতো কনস্ট্রাকশনের কাজ করে, কিন্তু সুপারভাইজার নয়, বরং একজন সাধারণ মজুর। কিন্তু আমার বড় বাচ্চারা জানত না যে মাকে ওরা দেউলিয়া আর নিরাশ্রয় ভাবছে, তার কাছে এত সম্পত্তি আছে যে সে তার বাকি জীবন আরামে কাটাতে পারে। আমার কাছে এমন লিগ্যাল পেপার্স ছিল, এমন ম্যাচুরিটি পলিসি ছিল, আর এমন প্রপার্টি ডকুমেন্ট ছিল যার ব্যাপারে কেউ জানত না। আর যখন ওরা জানতে পারল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার সব সম্পত্তি সেই ছেলে পাবে যে আমাকে অসহায় মনে করেও নিজের ঘরে জায়গা দিয়েছে, নাকি সেই বাচ্চারা যারা আমাকে দরজাতেই আটকে দিয়েছে। আজ আমি আপনাদের আমার পুরো গল্প শোনাব, কিভাবে আমি দেউলিয়া হলাম, কিভাবে আমার বাচ্চারা আমাকে প্রত্যাখ্যান করল, আর তারপর কিভাবে আমি ওদের সেই শিক্ষা দিলাম যা ওরা সারা জীবন ভুলবে না। এটা শুধু টাকার গল্প নয়, এটা গল্প সম্পর্কের, সম্মানের, আর এই কথার যে আসল ধনী হওয়া কি। আমি আমার বাচ্চাদের শিখিয়েছিলাম যে জীবনে মেহনত, সততা আর সম্পর্কের কদর করো, কিন্তু কোথাও না কোথাও টাকার চাকচিক্যে ওরা সব ভুলে গেল। আর যখন ওদের উপলব্ধি হল, ততক্ষণে ওদের দুনিয়া উল্টে গিয়েছিল। আমার বিয়ে হয়েছিল যখন আমার বয়স ২২ ছিল। সেই জামানায় মেয়েদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যেত। মোহন আমার বাবার বন্ধুর ছেলে ছিলেন। প্রথমবার যখন আমি ওনাকে দেখেছিলাম একটা ফ্যামিলি ফাংশনে, তখন ওনাকে খুব লাজুক মনে হচ্ছিল। লম্বা শ্যামবর্ণ আর মুখে সবসময় একটা হাসি।
আমার বাবা ওনার সাথে কথা বললেন আর 3 মাস পর আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে খুব সাধারণ ছিল। পুনের একটা ছোট হলে 50 জন লোকের মেহফিল। কিন্তু ওই দিনটা আমার জীবনের সবথেকে সুন্দর দিনগুলোর মধ্যে একটা ছিল। বিয়ের পর আমরা একটা 1 বিএইচকে ভাড়ার ফ্ল্যাটে থাকতে লাগলাম, গণেশ পেঠের কাছে। মদন কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজারের কাজ করতেন। ওনার বেতন ভালো ছিল না, মাসে 5,000 টাকা, কিন্তু আমরা খুশি ছিলাম। আমি ঘর সামলাতাম আর মোহন সকাল 6টায় সাইটে বেরিয়ে যেতেন। সন্ধে যখন উনি ক্লান্ত হয়ে ঘরে ফিরতেন, তখন আমি ওনার জন্য গরম গরম খাবার বানাতাম, ডাল, ভাত, রুটি আর কখনো কখনো স্পেশাল ওকেশনে মাটন। উনি আমার হাতের রান্না খুব পছন্দ করতেন। 1 বছর পর রাজেশের জন্ম হল। ওই দিনটা আমার আজও মনে আছে। ফেব্রুয়ারির ঠান্ডা সকাল, আর মোহন হাসপাতালের বাইরে অস্থির হয়ে পায়চারি করছিলেন। যখন ডাক্তার জানালেন যে আমাদের ছেলে হয়েছে, তখন মোহনের চোখে জল এসে গেল। উনি আমার কপালে চুমু খেলেন আর বললেন, শান্তা, তুমি আমাকে দুনিয়ার সবথেকে বড় খুশি দিয়ে দিলে। রাজেশকে কোলে নিয়ে আমার মনে হল যেন আমার জীবন পূর্ণ হয়ে গেল। 3 বছর পর প্রিয়া এলো। ও রাজেশের থেকে একদম আলাদা ছিল, শান্ত, জেদি, কিন্তু খুব বুদ্ধিমান। মোহন 2 বাচ্চাকেই খুব ভালোবাসতেন। উনি উইকেন্ডে ওদের পার্কে নিয়ে যেতেন, আইসক্রিম খাওয়াতেন, আর কখনো কখনো রবিবার আমরা সবাই মিলে শনিবার বাড়া দেখতে যেতাম। টাকা কম ছিল, কিন্তু ভালোবাসা আর আনন্দ অনেক ছিল। তারপর 6 বছর পর অনিল এলো, আমাদের সবথেকে ছোট বাচ্চা। ও খুব দুষ্টু ছিল, কিন্তু মনের দিক থেকে খুব পরিষ্কার। মোহন বলতেন, অনিলের মধ্যে আমার হৃদয় আছে, রাজেশের মধ্যে আমার মাথা, আর প্রিয়ার মধ্যে আমার জেদ। যখন বাচ্চারা বড় হতে লাগল, তখন আমি ভাবলাম যে আমারও কিছু কাজ করা উচিত। সংসারের খরচ বাড়ছিল, 3 বাচ্চার পড়াশোনা, বইপত্র, ইউনিফর্ম, ফিজ, সবকিছুই টাকা চাইত। সেই সময় একদিন আমার প্রতিবেশী সুধা তাই আমাকে জানালেন যে উনি এলআইসি এজেন্ট হয়ে গেছেন। উনি বললেন, শান্তা, তুমিও এই কাজ করতে পারো, লেখাপড়া জানো, কথাবার্তা ভালো, আর বাড়ি থেকেও কাজ করতে পারবে। আমি মোহনকে জিজ্ঞেস করলাম। প্রথমে তো উনি একটু ইতস্তত করলেন। সেই সময় বাড়ির মহিলারা বাইরে কাজ করত, তো লোকে কথা শোনাত। কিন্তু মোহন বললেন, তোমার ইচ্ছা শান্তা, যদি তুমি খুশি থাকো তো আমি খুশি। 1996 সালে আমি এলআইসির এজেন্ট এক্সাম দিলাম আর পাস হয়ে গেলাম। আমার প্রথম ক্লায়েন্ট আমার বোন ছিল। আমি ওকে একটা ছোট পলিসি বিক্রি করলাম, জীবন আনন্দ যোজনা, 5,000 টাকা বাৎসরিক প্রিমিয়াম। সেদিন আমি যে আনন্দ পেয়েছিলাম তা আমি বলে বোঝাতে পারব না। ধীরে ধীরে আমি আরও ক্লায়েন্ট বানালাম, প্রতিবেশী, আত্মীয়, মোহনের সাথী, সোসাইটির লোক। প্রতি মাসে আমি কমিশন পেতাম, আর সেই টাকা আমি বাচ্চাদের পড়াশোনায় লাগিয়ে দিতাম। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। 2016 সালের সেই দিনটা আমি কখনো ভুলব না। মোহন সেদিন বাসিতে একটা নতুন বিল্ডিংয়ের সাইটে কাজ করছিলেন। দুপুর 3টের সময় আমার একটা ফোন এলো, একটা অজানা নম্বর থেকে। ওপাশ থেকে আওয়াজ এলো, আপনি কি মোহন দেশমুখের স্ত্রী? আমার বুক ধক করে উঠল। আমি বললাম, হ্যাঁ, কি হয়েছে? তারপরও বলল, ম্যাডাম, প্লিজ জলদি টাটা মেমোরিয়াল হসপিটালে আসুন, সাইটে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি দৌড়ে হাসপাতালে পৌঁছালাম। সেখানে ডাক্তাররা আমাকে জানালেন যে সাইটে স্ক্যাফোল্ডিং পড়ে গিয়েছিল। মোহন সেটার নিচেই চাপা পড়েছিলেন। ওনার মাথায় গভীর চোট লেগেছিল। পরের 4 ঘণ্টা আমি আইসিইউর বাইরে কাঁদতে থাকলাম। রাজেশ সেই সময় মুম্বাইয়ে চাকরি করছিল, ও চলে এলো। প্রিয়া পুনেতে নিজের পড়াশোনা শেষ করছিল, ওকেও আমি ডাকলাম। অনিল 20 বছরের ছিল, ও আমার কাছে বসে চুপচাপ কাঁদছিল। সন্ধে 6টার সময় ডাক্তার এসে বললেন, আমি দুঃখিত, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। সেই মুহূর্তেই আমার দুনিয়া থমকে গেল। যেই মানুষটার সাথে আমি আমার পুরো জীবনের কল্পনা করেছিলাম, সে এক নিমেষে আমার থেকে কেড়ে নেওয়া হলো। 27 বছরের বিবাহিত জীবন, 3 সন্তান, হাজারো স্মৃতি, সব কিছু অসম্পূর্ণ রয়ে গেল। মোহনের শেষকৃত্যের দিন আমার মনে হলো যেন আমার সাথে আমার অর্ধেক জীবনও জ্বলে যাচ্ছে। কিন্তু আমাকে আমার বাচ্চাদের জন্য শক্ত থাকতে হতো। রাজেশ তো চাকরি করছিল, কিন্তু প্রিয়ার পড়াশোনা অসম্পূর্ণ ছিল, আর অনিল তখনও পড়াশোনা করছিল। আমি আমার চোখের জল মুছলাম আর ভাবলাম যে এখন আমাকে আরও পরিশ্রম করতে হবে। মোহনের কোম্পানি আমাদের 1 লাখ টাকার ক্ষতিপূরণ দিয়েছিল, অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন। আমি সেই টাকা একটা ফিক্সড ডিপোজিটে রেখে দিলাম।
ওনার এলআইসি পলিসি থেকেও ৫ লাখ টাকা মিলল, সেটাও আমি ব্যাংকে রেখে দিলাম। আমি ঠিক করলাম যে এই টাকা বাচ্চাদের বিয়ে আর ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখব। সেই দিনগুলোতে আমার এলআইসির কাজই আমার ভরসা হয়ে উঠল। আমি রোজ ক্লায়েন্টদের সাথে দেখা করতাম, নতুন পলিসি বিক্রি করতাম আর নিজের দুঃখ কাজে ভুলিয়ে দিতাম। ধীরে ধীরে আমার ক্লায়েন্ট বেস বাড়তে থাকল। আমি মাসে ৩০-৩৫ হাজার টাকা পর্যন্ত কামাতে লাগলাম কমিশন থেকে। কিছু বছর পর আমি এলআইসি থেকে একটা অ্যাওয়ার্ডও পেলাম, বেস্ট পারফর্মিং এজেন্ট। সেদিন আমার মনে হলো যে মোহন ওপর থেকে হাসছেন। রাজেশের চাকরি ভালো চলছিল। ও মুম্বাইয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার হয়ে গিয়েছিল। ও আমাকে বলল, মা, এখন তুমি কাজ করো না, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু আমি মানা করে দিলাম। আমার নিজের পরিশ্রমের রোজগার পছন্দ ছিল, আমি কারো ওপর বোঝা হতে চাইতাম না। প্রিয়া ইঞ্জিনিয়ারিং শেষ করল আর তারপর ওর বিয়ে এক ধনী বিল্ডার বিক্রান্ত কুলকার্নির সাথে হয়ে গেল। অনিল ১২ ক্লাসের পর পড়াশোনা ছেড়ে দিল। ও বলল, মা, আমাকে বাবার মতো কনস্ট্রাকশনের কাজ করতে হবে। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও মানল না। শেষে আমি ওর ইচ্ছার সম্মান জানালাম। এই সব বছরগুলোতে আমি একটা কথা শিখেছি, জীবনে স্বাবলম্বী হওয়া খুব জরুরি। আমি নিজের জন্যেও অনেকগুলো এলআইসি পলিসি নিয়েছিলাম, জীবন আনন্দ, জীবন উমং, মানি ব্যাক পলিসি, আলাদা আলাদা ব্রাঞ্চে আলাদা আলাদা নামে। এটা আমার ভবিষ্যতের সুরক্ষা কবচ ছিল। আমার বাচ্চারা জানত না যে আমি কত টাকা জমিয়েছি। ওদের মনে হতো যে মা শুধু একজন সাধারণ এলআইসি এজেন্ট, যে মাসে ১০-১৫ হাজার টাকা কামায়। কিন্তু সত্যি এটা ছিল যে আমি আমার প্রতিটা রোজগারের একটা অংশ নিবেশ করেছিলাম, পলিসিতে, ফিক্সড ডিপোজিটে আর একটা ছোট প্রপার্টিতেও, যা আমি পুনের পুরনো শহরে আমার বাপের বাড়ির নামে কিনেছিলাম। রাজেশের বিয়ে হলো যখন ওর বয়স ৩০ হল। ওর স্ত্রী নীতা মুম্বাইয়ের এক ধনী পরিবারের মেয়ে ছিল। বিয়েতে আমি আমার সব জমানো পুঁজি খরচ করে দিলাম, ২০ লাখ টাকার সোনার গয়না, বড় রিসেপশন, সব কিছু। নীতা খুব সুন্দরী ছিল, কিন্তু ওর মধ্যে একটু অহংকার ছিল। বিয়ের পর রাজেশ বান্দ্রায় একটা পেন্ট হাউসে থাকতে লাগল। ও এখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল আর ওর স্যালারি লাখে ছিল। প্রথম প্রথম তো ও আমাকে মাসে একবার দেখা করতে ডাকত। আমি ট্রেনে করে যেতাম, ওর ঘরে ২-৩ দিন থাকতাম আর ফিরে আসতাম। কিন্তু ধীরে ধীরে ওর ফোন করা কমে গেল। একবার যখন আমি ওর বাড়ি গেলাম, তো নীতা আমার সামনেই বলল, মাজি, আপনি এতবার কেন আসতে থাকেন? আমাদের নিজেদের জীবন আছে, নিজেদের বন্ধু আছে। আপনি আসেন তো সব প্ল্যান খারাপ হয়ে যায়। আমার খুব খারাপ লাগলো, কিন্তু আমি কিছু বললাম না। রাজেশ শুধু চুপ করে বসে থাকল। ও নিজের স্ত্রীকে থামালো না। সেদিন আমি চুপচাপ নিজের জিনিসপত্র প্যাক করে ফেরত পুনে চলে এলাম। প্রিয়ার বিয়ের পরও এটাই হলো। বিক্রান্ত এক বড় বিল্ডার ছিল। ও প্রিয়াকে কোরেগাঁও পার্কে একটা শানদার বাংলো দিল, গাড়ি, চাকর বাকর, সব কিছু। প্রিয়া প্রথমে তো আমার সাথে ভালোভাবে মিশত, কিন্তু বিয়ের ২ বছর পর ওর ব্যবহারও বদলে গেল। একবার আমি ওকে ফোন করলাম আর বললাম, বেটি, আমি কাল তোর সাথে দেখা করতে আসব? তো ও জবাব দিল, মা, এখন না, আজকাল আমার শ্বশুরবাড়ির লোকেরা এসেছে, পরে কখনো এসো। আমি বুঝতে পারলাম যে আমার বাচ্চারা এখন আমাকে নিয়ে লজ্জা পেতে শুরু করেছে। অনিল তো বুয়া আমার সাথেই থাকত। ওর মজুরি ছিল রোজ ৫০০ টাকা। ও সকাল ৬টায় বেরিয়ে যেত আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে আসত। কিন্তু ও কখনো আমার কাছে কিছু চাইত না। উল্টে ও আমাকে প্রতি মাসে ৩-৪ হাজার টাকা দিত, মা, ঘরের খরচের জন্য। আমি ওকে বলতাম, বেটা, তুই নিজের জন্য রাখ। কিন্তু ও বলতো, না মা, তুমি আমার জন্য অনেক করেছ, এখন আমার পালা। ওর চোখে এতটা ভালোবাসা ছিল যে আমার মন ভরে যেত। ২০২৪ সালে আমার জীবনে একটা বড় ঝড় এলো। আমি যেই ফ্ল্যাটে থাকতাম সেটা আসলে মোহনের নামে ছিল, কিন্তু ওই প্রপার্টিতে একটা আইনি ঝামেলা হয়ে গেল। বিল্ডার যেই জমি বিক্রি করেছিল তাতে কোনো পুরনো কেস বেরিয়ে এলো। কোর্ট রায় দিল যে ওই জমিতে বানানো সব বিল্ডিং বেআইনি। আমাকে নোটিশ দেওয়া হলো যে ৩ মাসে ফ্ল্যাট খালি করতে হবে। আমি উকিলের সাথে কথা বললাম, কিন্তু সে বলল, ম্যাডাম, কেস অনেক পুরনো, এখন কিছু হতে পারে না। আমি রাজেশকে ফোন করলাম, আমি ওকে পুরো ব্যাপারটা বললাম। ও বলল, মা, তুমি অন্য কোথাও ফ্ল্যাট ভাড়ায় নিয়ে নাও, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। আমি বললাম, বেটা, আমি ভাড়ায় থাকতে চাই না, আমি কি কিছুদিন তোমার কাছে থাকতে পারি না? ও বলল, মা, এখানে জায়গা খুব কম আর নিতারও সমস্যা হবে, তুমি বুঝতে পারছো তো? আমি ফোন রেখে দিলাম। আমার ছেলে যে ৩ বেডরুমের পেন্ট হাউসে থাকে, ওর কাছে নিজের মায়ের জন্য জায়গা ছিল না। তারপর আমি প্রিয়াকে ফোন করলাম। আমি ওকেও নিজের সমস্যার কথা বললাম। ও বলল, মা, তুমি এখানে চলে এসো, কিন্তু বেশি দিনের জন্য না। তুমি জানো তো বিক্রান্তের শ্বশুরবাড়ির লোকজন আর অন্য লোকরাও আসতে থাকে।
সোসাইটিতে লজ্জা লাগবে যদি জানা যায় যে আমার মা দেউলিয়া হয়ে গেছে। ওর কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমার নিজের মেয়ে আমাকে নিয়ে লজ্জিত ছিল। 3য় মাসে আমাকে ফ্ল্যাট খালি করতে হলো। আমি সব জিনিসপত্র একটা স্টোরেজ রুমে রেখে দিলাম, আসবাবপত্র, কাপড়, বাসনপত্র সব কিছু। আমার কাছে শুধু একটা ব্যাগ রয়ে গেল, যাতে কিছু কাপড় আর জরুরি কাগজ ছিল। সেদিন অনিল আমাকে বলল, মা তুমি আমার সাথে চলো, আমার ঘর ছোট কিন্তু ওটা তোমার। আমি বললাম, বেটা তুই নিজেই কষ্টে দিন কাটাচ্ছস, আমি তোর উপর বোঝা হতে চাই না। কিন্তু অনিল জেদ করল। শেষে আমি ভাবলাম যে আগে আমি আমার বড় বাচ্চাদের কাছে গিয়ে দেখি, হয়তো এখন ওরা আমার কষ্ট বুঝবে। প্রথমে আমি মুম্বাই গেলাম রাজেশের কাছে। আমার বান্দ্রার ওই ইমারাত পর্যন্ত পৌঁছাতে 3 ঘন্টা লাগল। ট্রেন, তারপর ট্যাক্সি, তারপর ভিড় ভরা রাস্তা। যখন আমি 7 তলায় পৌঁছালাম আর দরজার বেল বাজালাম, তো নীতা দরজা খুলল। ও আমাকে দেখল আর ওর মুখে বিরক্তি চলে এলো। ও বলল, মাজি আপনি এই সময়ে? আমি বললাম, বেটা আমাকে রাজেশের সাথে দেখা করতে হবে। ও ভেতরে গেল আর রাজেশকে ডাকল। রাজেশ বাইরে এলো। আমি ওকে আমার পুরো সমস্যার কথা বললাম। আমি বললাম, বেটা ব্যাস কিছু মাস, আমি নিজের জন্য কোনো ব্যবস্থা করে নেব। রাজেশ নীতার দিকে তাকালো, তারপর আমাকে বলল, মা এখানে সত্যি জায়গা নেই। একটা বেডরুম আমাদের, 2য়টা গেস্ট রুম যাতে নীতার বাবা মা আসেন, আর 3য়টা স্টাডি। তুমি কোথায় থাকবে? আমি বললাম, বেটা আমি স্টাডিতে শুয়ে পড়ব, আমার বেশি জায়গা চাই না, শুধু একটা কোণ। কিন্তু নীতা বাধা দিল, মাজি প্লিজ বুঝুন, আমাদের নিজেদের প্রাইভেসি আছে, আর রাজেশের চাকরিতে অনেক প্রেশার আছে, ঘরে অন্য কেউ থাকলে ডিস্টার্ব হবে। তারপর রাজেশ নিজের মানিব্যাগ বের করল আর 5,000 টাকা আমার হাতে রেখে দিল। ও বলল, মা তুমি কোনো হোটেলে থেকে যাও বা কোনো ভাড়ার ফ্ল্যাট দেখে নাও, আমি প্রতি মাসে তোমাকে 5,000 টাকা পাঠিয়ে দেব। আমি ওই টাকার দিকে তাকালাম। 5,000 টাকা! আমার ছেলে যে মাসে 3 লাখ টাকা কামায়, নিজের মাকে 5,000 টাকা দিল আর বলল যে আমি হোটেলে থাকি। সেই মুহূর্তে আমার মনে হলো যেন আমার বুকে কেউ ছুরি মেরে দিয়েছে। কিন্তু আমি কিছু বললাম না, শুধু ওই টাকাগুলো ফেরত ওর হাতে রেখে দিলাম আর বললাম, থাকতে দে বাবা, আমার চাই না তো সাহায্য। আর আমি ফেরত নিচে নেমে এলাম। লিফটে কাঁদতে কাঁদতে আমি ভাবলাম যে হয়তো মেয়ে বুঝবে, হয়তো প্রিয়া মায়ের কষ্ট অনুভব করবে। পরের দিন আমি পুনে ফিরে এলাম আর সোজা প্রিয়ার বাংলোতে পৌঁছালাম। কোরেগাঁও পার্কে ওদের ঘর দেখে আমার একটু আশা হলো, এত বড় ঘর, অন্তত এখানে তো জায়গা হবে। আমি গেটে বেল বাজালাম। একটা চাকর দরজা খুলল আর আমাকে ভেতরে ডাকল। প্রিয়া ড্রয়িং রুমে বসেছিল ওর বান্ধবীদের সাথে। ওরা সবাই ফ্যান্সি কাপড়ে ছিল, ডিজাইনার শাড়ি আর ভারী গয়না। আমাকে আমার সুতির শাড়ি আর সাধারণ চটিতে খুব বেমানান লাগছিল। প্রিয়া আমাকে দেখল আর ওর মুখে একটা অদ্ভুত বিস্ময় এলো। ও নিজের বান্ধবীদের বলল, 1 মিনিট, আর আমাকে বাইরে বারান্দায় নিয়ে এলো। ও নিচু গলায় বলল, মা তুমি এখানে হঠাৎ কেন? আমাকে আগে জানাওনি কেন? আমি ওকে আমার সমস্যার কথা বললাম, আমি রাজেশের কথাও বললাম। প্রিয়া নিজের কপাল ধরে নিল। ও বলল, মা তুমি বুঝতে পারছ না কেন? আমাদেরও নিজেদের সোসাইটি আছে, নিজেদের সম্মান আছে। লোকে জানতে পারবে যে আমার মা গৃহহীন হয়ে গেছে তো কি বলবে? বিক্রান্তের বাবা মাও এখানেই থাকেন, ওদের সামনে আমার কি সম্মান থাকবে? আমি বললাম, বেটি আমি শুধু কয়েক সপ্তাহের জন্য, তোর ঘরে তো এতগুলো ঘর আছে। কিন্তু প্রিয়া বলল, মা প্লিজ তুমি অনিলের কাছে কেন চলে যাও না? ওর কাছে তো এমনিতেও কিছু নেই, তুমি ওখানে থাকতে পারো। আর দেখো আমিও তোমাকে 5,000 টাকা মাসে দিয়ে দেব, তুমি নিজের কোনো ব্যবস্থা করে নাও। ও আমার হাতে 5,000 টাকা রেখে দিল। 2 সন্তান, দুজনেই একই জবাব দিল, 5,000 টাকা মাসে, যেন মা কোনো বোঝা যাকে দূরে রাখা জরুরি। আমি প্রিয়ার চোখের দিকে তাকালাম, তাতে সেই ভালোবাসা ছিল না যা কখনো থাকত। শুধু একটা অস্থিরতা ছিল, একটা ভয় ছিল যে কোথাও সোসাইটির লোক ওর মাকে দেখে না নেয়। আমি সেখান থেকেও চুপচাপ বেরিয়ে এলাম। আমি একটা ছোট পার্কে গিয়ে বেঞ্চে বসে পড়লাম। আমার পার্সে এখন 10,000 টাকা ছিল, 2 বাচ্চাই দিয়েছে, আর আমার বুক খালি ছিল। আমি আমার পুরো জীবন আমার বাচ্চাদের সমর্পণ করে দিয়েছি, ওদের প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেছি। আর আজ যখন আমার ওদের প্রয়োজন ছিল তো ওরা আমাকে টাকা ধরিয়ে তাড়িয়ে দিল। কিন্তু তখনই আমার একটা কথা মনে পড়ল। আমার মনে পড়ল যে আমি দুর্বল নই, আমি শান্তা দেশমুখ,
28 বছর ধরে এলআইসি এজেন্ট, এক মহিলা যে নিজের স্বামীর মৃত্যুর পর 3 বাচ্চাকে একা মানুষ করেছে। আমার কাছে এখনও আমার পলিসিগুলো আছে, আমার কাছে এখনও আমার প্রপার্টি আছে, আর সবথেকে বড় কথা, আমার কাছে এখনও আমার আত্মসম্মান আছে। সেই সন্ধ্যায় আমি গণেশ পেঠে অনিলের চালে পৌঁছালাম। অনিল সাইড থেকে ফিরে এসছিল, পুরো ধুলো মাটিতে মাখামাখি। ও আমাকে দেখল তো দৌড়ে এলো। আমি ওকে সবকিছু বলে দিলাম, রাজেশের কথা, প্রিয়ার কথা, সবকিছু। অনিলের চোখের রাগ এসে গেল। ও বলল, মা, ওরা দুজন ভুলে গেছে যে তুমি ওদের জন্য কি কি করেছ, কিন্তু আমি ভুলিনি। তুমি আমার সাথেই থাকবে। এই ঘর ছোট, কিন্তু দিল বড়। সেই রাতে আমি অনিলের চালের ওই ছোট্ট ঘরে শুয়ে একটা সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম যে এখন সময় এসছে যে আমি আমার বাচ্চাদের সত্যিটা দেখাব। আমি ঠিক করলাম যে যেই বাচ্চারা আমাকে 5,000 টাকা দিয়ে তাড়িয়ে দিতে পারে, ওদের আমি শিক্ষা দেব। আর যেই ছেলে যার কাছে কিছু নেই তবুও নিজের মাকে জড়িয়ে ধরে, ওকে আমি আমার সব কিছু দেব। পরের 3 দিন আমি অনিলের ছোট ঘরে থাকলাম। ভোর 4টায় উঠতাম, ছোট রান্নাঘরে চা বানাতাম, অনিলকে তৈরি করতাম আর ওকে কাজে পাঠাতাম। তারপর আমিও আমার কাজে লেগে যেতাম, এলআইসির ক্লায়েন্টের সাথে দেখা করা, পলিসি রিনিউ করানো। কিন্তু এখন আমার মন বসত না। আমার মাথা বারবার রাজেশ আর প্রিয়ার দিকে যেত। তৃতীয় দিন সন্ধ্যায় আমার ফোন বাজল। রাজেশ ছিল। ও বলল, মা তুমি কোথায় আছো? ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ বেটা, আমি অনিলের কাছে আছি। রাজেশ হালকা হাসির সাথে বলল, অনিলের কাছে? ওই মজুরের ঝুপড়িতে? মা, তুমি ওখানে কিভাবে থাকছ? ওর কাছে তো বাথরুমও ঠিকঠাক হবে না। আমার ওর কথাগুলো বিঁধল। ও নিজের ভাইকে মজুর বলল, ওর ঘরকে ঝুপড়ি বলল। আমি শুধু বললাম, ওখানে সব ঠিক আছে, আর ফোন রেখে দিলাম। পরের সপ্তাহে প্রিয়াও ফোন করল। ও বলল, মা, তুমি অনিলের কাছে ততদিন থাকবে। লোকে জানতে পারলে ওরা কি ভাববে? আমাদের পরিবারের কি সম্মান থাকবে? আমি বললাম, বেটি, আমি এখানেই ঠিক আছি। তারপরও বলল, মা, একটা কথা বলো, তোমার কাছে সেভিংস তো থাকবেই, তুমি এত বছর ধরে কাজ করছো, কিছু তো টাকা হবে। আমি বুঝতে পারলাম যে ও কি জিজ্ঞেস করতে চাইছে। আমি বললাম, বেটি, সব টাকা তোদের পড়াশোনা আর বিয়েতে খরচ হয়ে গেছে, আমার কাছে শুধু আমার পরিশ্রম বাকি আছে। ও একটা লম্বা শ্বাস নিল আর ফোন কেটে দিল। 15 দিন পর এক শনিবার রাজেশ আর নীতা পনি এলো। ওরা প্রিয়া আর বিক্রান্তকেও ডাকল। 4 জন মিলে ঠিক করল যে ওরা আমার সাথে দেখা করবে, কিন্তু অনিলের চালে নয়, বরং একটা হোটেলের রেস্টুরেন্টে। প্রিয়া আমাকে ফোন করে ডাকল। আমি বুঝে গেলাম যে ওদের অনিলের ঘরে আসতে লজ্জা লাগছে। আমি ওই রেস্টুরেন্টে পৌঁছালাম। রাজেশ আর নীতা আগে থেকেই বসেছিল। প্রিয়া আর বিক্রান্ত চলে এলো। ওরা সবাই ফ্যান্সি কাপড়ে ছিল। আমি আমার সুতির শাড়িতে খুব অদ্ভুত লাগছিলাম। রাজেশ ওয়েটারকে ডাকল আর বলল, 4টে কফি আনো। ও আমাকে জিজ্ঞেস করল না যে আমার কি চাই। তারপর নীতা কথা শুরু করল। ও বলল, মাজি, আমরা সবাই আপনার ব্যাপারে খুব চিন্তিত। আপনি অনিলের ওই ছোট ঘরে কিভাবে থাকতে পারেন? আমরা ভেবেছি যে আমরা একটা প্ল্যান বানাই। আমি জিজ্ঞেস করলাম, কেমন প্ল্যান? তখন প্রিয়া বলল, মা, আমরা ভেবেছি যে আমরা 3 জন আপনাকে মাসে 15,000 টাকা দেব, অর্থাৎ রাজেশ ভাই 5,000, আমি 5,000, আর অনিলও নিজের মজুরি থেকে কিছু দিতে পারে। তো সব মিলিয়ে আপনার কাছে মাসে ভালোই টাকা হয়ে যাবে। আপনি কোনো ছোট ফ্ল্যাট ভাড়ায় নিতে পারেন। আমি জিজ্ঞেস করলাম, তো তোদের মধ্যে কেউ আমাকে নিজের ঘরে রাখবে না? বিক্রান্ত মাঝখানে বলল, দেখুন অনিজি, আমাদের সবার আলাদা আলাদা জীবন আছে, আপনারও নিজের স্বাধীনতা প্রয়োজন হবে। আপনি একা থাকবেন তো কারো ওপর বোঝা হবেন না। বোঝা? ও আমাকে বোঝা বলল? আমার নিজের বাচ্চারা আমাকে বোঝা মনে করছিল। আমি ধীরে বললাম, আমি কারো ওপর বোঝা হতে চাই না, আমি অনিলের সাথে খুশি আছি। রাজেশ বিরক্ত হয়ে বলল, মা, তুমি বুঝতে পারছ না কেন? অনিল একজন মজুর, ওর কাছে কিছু নেই, তুমি ওর সাথে কিভাবে থাকবে? ও তোমাকে কি দেবে? আমরা তোমাকে টাকা দিচ্ছি, এটা তোমার জন্য ভালো হবে। আমি আমার পার্স উঠালাম আর উঠতে লাগলাম। তখন নীতা বলল, মা, জি, দাঁড়ান, একটা কথা আর আছে, আপনার নামে কিছু সেভিংস তো থাকবেই, এফডি, পলিসি কিছু, ওসব আপনি আমাদের দিয়ে দিন, আমরা ওটা ভালোভাবে ম্যানেজ করে দেব। আপনি বুড়ো হচ্ছেন, আপনার দ্বারা সামলানো যাবে না। এখন আমি ওদের আসল রূপ বুঝতে পারলাম। ওদের আমার পরোয়া ছিল না, ওদের শুধু আমার টাকার পরোয়া ছিল। ওদের মনে হচ্ছিল যে হয়তো আমার কাছে কিছু সঞ্চয় থাকবে আর ওরা সেটাই হাত সাফ করতে চাইছিল। আমি শান্ত গলায় বললাম, আমার কাছে কিছু নেই, যা কিছু ছিল ওটা তোদের পড়াশোনা আর বিয়েতে খরচ হয়ে গেছে। আর আমি সেখান থেকে চলে এলাম।
এরপরের সপ্তাহগুলোতে রাজেশ আর প্রিয়ার ফোন আরও বেড়ে গেল, কিন্তু এখন ওদের কথায় তিক্ততা ছিল। একদিন রাজেশ ফোন করে বলল, মা, অনিলকে বলো যে ও তোমাকে ফেরত আমাদের কাছে পাঠিয়ে দিক। আমরা লোকেদের কি বলবো যে আমাদের মা এক মজুরের সাথে চালে থাকছে? আমার অফিসে লোক জেনে গেছে, আমার খুব লজ্জা লাগে। আমি বললাম, বেটা, যদি তোমার লজ্জা লাগে তো তোমার ঘরে আমার জন্য জায়গা কেন ছিল না? ও চুপ হয়ে গেল। তারপরও বলল, মা, তুমি ইচ্ছে করে আমাদের নিচু দেখানোর চেষ্টা করছো। তুমি চাইলে নিজের ব্যবস্থা করতে পারতে, কিন্তু তুমি অনিলের কাছে থেকে আমাদের লজ্জিত করছো। আমি ফোন কেটে দিলাম। পরের মাসে প্রিয়া একটা আর নাটক করল। ও আমাকে নিজের ঘরে ডাকল, এবার একটা ফ্যামিলি ডিসকাশনের জন্যে। আমি গেলাম তো দেখলাম যে সেখানে বিক্রান্তের বাবা মাও বসেছিলেন, প্রিয়ার শ্বশুর শাশুড়ি। প্রিয়া সবার সামনে বলল, মা, দেখুন না, আপনি অনিল ভাইয়ের সাথে ওই ছোট ঘরে থাকছেন। লোকে কি বলছে? ওরা বলছে যে আমরা নিজের মাকে ছেড়ে দিয়েছি, আমাদের সম্মানে দাগ লাগছে। বিক্রান্তের মাও বললেন, হ্যাঁ শান্তাজি, আপনি বুঝদার, নিজের বাচ্চাদের সম্মান তো দেখুন। আপনি আলাদা থাকুন, নিজের ইচ্ছামতো জীবন কাটান। বাচ্চারা আপনাকে টাকা দিচ্ছে, আর কি চাই? আমি ওদের দিকে তাকালাম। আমার রাগ হলো, কিন্তু আমি নিজেকে সামলালাম। আমি বললাম, আমার নিজের বাচ্চাদের থেকে টাকা নয়, ভালোবাসা চাই, আর সেটা আমি অনিলের থেকে পাচ্ছি। প্রিয়া চিৎকার করে বলল, মা, আপনি ইচ্ছে করে জেদ করছেন, আপনি চান যে আমাদের নাক কাটা যাক। আমি চুপচাপ ওখান থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। আমি সব কথা নোট করছিলাম, কে কি বলছে, কেমন ব্যবহার করছে। আমি জানতাম যে জলদি সেই দিন আসবে যখন আমাকে সত্যিটা সামনে রাখতে হবে। 2 মাস পর একটা আর ঘটনা হলো। আমি আমার এক পুরনো ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিলাম। উনি কোরেগাঁও পার্কেই থাকতেন। যখন আমি ওখান থেকে ফিরে আসছিলাম তো হঠাৎ প্রিয়ার গাড়ি আমার সামনে থামল। প্রিয়া আর বিক্রান্ত দুজনেই নামল। প্রিয়া আমাকে দেখল আর বলল, মা, আপনি এখানে কি করছেন? আমি বললাম, বেটি, আমি এক ক্লায়েন্টের সাথে দেখা করে আসছিলাম। বিক্রান্ত খোঁটা মারল, ক্লায়েন্ট? এখনও আপনি কাজ করছেন? এই বয়সে লোকে কি বলবে? আমি শান্তিতে বললাম, আমি এখনও এলআইসি এজেন্ট, এটা আমার পরিচয়। প্রিয়া বলল, মা, ছাড়ো এসব, আপনি এই বয়সে রাস্তায় ঘুরছেন, আমাদের জন্য এটা খুব লজ্জার বিষয়। অনিল ভাইকে বলো যে ও আপনাকে কোনো ওল্ড এজ হোমে দিয়ে আসুক, ওখানে আপনি ভালো সুবিধা পাবেন। ওল্ড এজ হোম? আমার নিজের মেয়ে আমাকে ওল্ড এজ হোম পাঠানোর কথা বলছিল। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি ওগুলো আটকে মিলাম। আমি বললাম, তোর ইচ্ছা বেটি, আর ওখান থেকে চলে এলাম। সেই রাতে আমি অনিলের চালে ফিরলাম তো আমার মন খুব ভারী ছিল। অনিল আমাকে চিন্তিত দেখল তো জিজ্ঞেস করল, মা, কি হয়েছে? আমি ওটে সব কিছু বলে দিলাম। অনিলের মুখ রাগে লাল হয়ে গেল। ও বলল, মা, কাল আমি দিদির সাথে কথা বলবো, এটা কি অসভ্যতা? কিন্তু আমি ওকে থামালাম। আমি বললাম, না বেটা, এখন সময় এসে গেছে যে আমি নিজে কিছু করি। সেই রাতে আমি আমার ঠাকুর ঘরে বসলাম, প্রদীপ জ্বালালাম আর ভগবানের কাছে প্রার্থনা করলাম। আমি ভাবলাম যে পরের মাসে আমার পলিসিগুলো ম্যাচিওর হতে যাচ্ছে, তখন আমি আমার বাচ্চাদের দেখাবো যে ওরা কত বড় ভুল করেছে। পরের সপ্তাহে রাজেশ আবার ফোন করল। এবারও একটা নতুন উপায় বের করল। ও বলল, মা, আমি জানতে পেরেছি যে তোমার নামে একটা প্রপার্টি আছে পুনের পুরনো শহরে। কেন তুমি ওটা বিক্রি করে দাও না? ওটা থেকে তুমি ভালো টাকা পেয়ে যাবে, তারপর তুমি আরামে থাকতে পারবে। তো এখন ওরা আমার প্রপার্টির কথাও জেনে গিয়েছিল, হয়তো ওরা কিছু খোঁজ লাগিয়েছিল। আমি বললাম, বেটা, ওই প্রপার্টি আমার বাপের বাড়ির নামে আছে, আমি ওটা বিক্রি করব না। রাজেশ বলল, মা, তোমার ওটার কি দরকার? তুমি তো এমনিতেও অনিলের সাথে ওই ঝুঁপড়িতে থাকছ। প্রপার্টি বিক্রি করো, টাকা ব্যাংকে রাখো, আর প্রতি মাসে সুদ পেতে থাকবে। আমি বুঝতে পারলাম যে ওর উদ্দেশ্য কি ছিল। ও চাইছিল যে আমি প্রপার্টি বিক্রি করে দিই, তারপর ওরা আমাকে বুঝিয়ে সেই টাকা নিজেদের নামে করে নেবে। আমি বললাম, আমি ভেবে দেখব, আর ফোন কেটে দিলাম। 2 দিন পর প্রিয়াও ফোন করল। ও বলল, মা, রাজেশ ভাই বলল যে তোমার কাছে একটা প্রপার্টি আছে। মা, এত লুকাও কেন? আমরা তোমার বাচ্চা, তোমাকে আমাদের থেকে কিছু লুকানো উচিত না। আমি বললাম, বেটি, ওটা আমার ব্যক্তিগত জিনিস। প্রিয়া বলল, মা, যদি তুমি চাও তো এই প্রপার্টিটা আমাদের 3 জনের নামে ট্রান্সফার করে দিতে পারো, তারপর আমরা সবাই ওটা সামলে নেব, তোমাকে টেনশন নিতে হবে না। এখন আমার কাছে পরিষ্কার দেখাচ্ছিল 2 ভাই বোন মিলে আমার সম্পত্তি দখল করতে চাইছিল। যেই বাচ্চারা আমাকে নিজের ঘরে জায়গা দেয়নি, ওরা আমার প্রপার্টির ওপর নজর দিয়ে বসেছিল। আমি প্রিয়াকে বললাম, যখন সময় আসবে তখন আমি নিজে ঠিক করব যে আমার সম্পত্তি কে পাবে, আর ফোন রেখে দিলাম। সেই সন্ধ্যায় নিতাও ফোন করল। ও খুব মিষ্টি শব্দে বলল, মাজি, আপনি কেমন আছেন? আমার আপনার খুব মনে পড়ে। মাজি, একটা কথা বলি, আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখেন তো? এই বয়সে কিছুও হতে পারে। আপনাকে নিজের সব প্রপার্টি আর টাকার কিছু ব্যবস্থা করা উচিত। যদি আপনার কিছু হয়ে গেল তো সবকিছু ঝামেলায় পড়ে যাবে। কেন আপনি সবকিছু এখন থেকেই নিজের বাচ্চাদের নামে করে দিচ্ছেন না? আমার হাসি পেয়ে গেল। এত নির্লজ্জভাবে ওরা আমার সম্পত্তির কথা বলছিল।
যে পুত্রবধূ আমাকে দরজায় আটকে দিয়েছিল সে এখন আমাকে মাজি বলে আমার সম্পত্তির ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি বললাম, নিতা বেটি, আমার কাছে বেশি কিছু নেই, যা কিছু আছে তা আমি আমার ইচ্ছামতো দেব। আর আমি ফোন কেটে দিলাম। পরের কয়েক সপ্তাহে রাজেশ, প্রিয়া আর নিতা তিনজনে একে একে আমাকে ফোন করে বিরক্ত করল। কখনো ওরা বলতো যে আমি ওদের সম্মান নষ্ট করছি, কখনো বলতো যে আমি অনিলকে বিগড়ে দিচ্ছি, আর কখনো বলতো যে আমি আমার সম্পত্তি ওদের দিয়ে দিই। কিন্তু আমি শান্ত থাকলাম। আমি জানতাম যে আর মাত্র কয়েকটা দিন আর আমার পলিসিগুলো ম্যাচিওর হয়ে যাবে। আর তখন আমি ওদের সেই সত্যিটা দেখাবো যা ওদের নাড়িয়ে দেবে। এতক্ষণে তো আপনারা বুঝতে পেরেছেন যে আমার পরিস্থিতি কতটা খারাপ ছিল। আমার নিজের বাচ্চারা, যাদের জন্য আমি আমার পুরো জীবন লাগিয়ে দিয়েছি, ওরা আমাকে বোঝা মনে করছিল। ওরা আমার সম্পত্তি চাইত, কিন্তু আমাকে নয়। কিন্তু আসল খেলা এখন শুরু হতে চলেছে। যদি আপনারা জানতে চান যে আমি কিভাবে এই সবকিছুর শোধ নিলাম আর কিভাবে সত্যি সামনে এলো, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ যা আগে হতে চলেছে তা আপনাদের কল্পনার থেকেও বেশি। কিন্তু ওরা কি জানত যে যখন ওরা আমাকে রোজ ফোন করে বিরক্ত করছিল, তখন আমি চুপচাপ আমার পরিকল্পনায় কাজ করছিলাম। যখন ওরা ভাবত যে আমি একজন নিরাশ্রয় ভাঙা বুড়ো মহিলা, তখন আমি আমার পুরো জীবনের সঞ্চয়কে গোছাচ্ছিলাম। সত্যি তো এটাই যে আমি গত ২৮ বছরে যা কিছু কামিয়েছিলাম তার আমি খুব ভেবেচিন্তে ব্যবহার করেছিলাম। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের পড়াশোনায়, ওদের বিয়েতে অনেক টাকা খরচ করেছি, কিন্তু আমি এত বোকা ছিলাম না যে নিজের জন্য কিছু না বাঁচাই। একজন এলআইসি এজেন্ট হওয়ার সবথেকে বড় সুবিধা এটাই হয় যে আপনি জানেন যে টাকাকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। যখন মোহনের মৃত্যুর পর আমি ১ লাখ টাকার ক্ষতিপূরণ পেয়েছিলাম, তখন আমি তার মধ্যে থেকে ৫ লাখ আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু বাকি ৫ লাখ আমি আলাদা আলাদা এলআইসি পলিসিতে নিবেশ করে দিয়েছিলাম। আমি জীবন আনন্দ যোজনা নিয়েছিলাম, জীবন ওমাং যোজনা নিয়েছিলাম, আর একটা মানি ব্যাক পলিসিও নিয়েছিলাম। এই সব পলিসি আমি আলাদা আলাদা এলআইসি ব্রাঞ্চ থেকে নিয়েছিলাম। পুনের একটা ব্রাঞ্চ থেকে, মুম্বাইয়ের ২য় ব্রাঞ্চ থেকে, আর নাগপুরের ৩য় ব্রাঞ্চ থেকে। আমি এটা ইচ্ছে করে করেছিলাম যাতে কেউ জানতে না পারে যে আমার কাছে কত টাকা আছে। মোহনের এলআইসি পলিসি থেকে আমি ৫ লাখ টাকা পেয়েছিলাম। ওটাও আমি আলাদা আলাদা ফিক্সড ডিপোজিটে লাগিয়ে দিয়েছিলাম, স্টেট ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আর এইচডিএফসি ব্যাংকে। প্রত্যেক এফডির আলাদা আলাদা ম্যাচুরিটি ডেট ছিল, কিছু ৫ বছরের ছিল, কিছু ১০ বছরের। আমি এটা এই জন্য করেছিলাম যাতে প্রতি কিছু বছরে আমি টাকা পেতে থাকি। তারপর গত ২৮ বছরে যে কমিশন আমি কামিয়েছি তার একটা অংশ আমি প্রতি মাসে বাঁচাতাম। সংসারের খরচ মেটানোর পর, বাচ্চাদের প্রয়োজনের পর যাই বাঁচত সেটা আমি আমার পলিসিতে ঢেলে দিতাম। ধীরে ধীরে এই অঙ্কটা বাড়তে থাকল। আজ যখন আমি হিসেব করি তো দেখি যে আমার কাছে মোট ৫ কোটি টাকার এলআইসি পলিসি আছে, সব আলাদা আলাদা ব্রাঞ্চে, সব আলাদা আলাদা ম্যাচুরিটি ডেটে। আর সবথেকে বড় কথা, আমার কাছে পুনের পুরনো শহরে একটা কমার্শিয়াল প্রপার্টি আছে। এই প্রপার্টি আমি ১৫ বছর আগে কিনেছিলাম, যখন পুনেতে রিয়েল এস্টেট খুব সস্তা ছিল। সেই সময় আমি আমার সঞ্চয় থেকে ১ লাখ টাকা দিয়ে একটা ছোট দোকান কিনেছিলাম, কিন্তু আমি ওটা আমার বাপের বাড়ির নামে রেজিস্টার করিয়েছিলাম, শান্তা ভার্মার নামে, নাকি শান্তা দেশমুখের নামে। আজ ওই প্রপার্টির দাম ১৮ লাখ টাকা। তো সব মিলিয়ে আমার কাছে ৪.৫ কোটি টাকার বেশি সম্পত্তি ছিল, আর আমার বাচ্চাদের এটার বিন্দুমাত্র টের ছিল না। ওরা ভাবত যে মা একজন সাধারণ এলআইসি এজেন্ট যে মাসে ১০-১৫ হাজার টাকা কামায়। ওরা কি জানত যে ওদের মা কতটা চালাক? যখন আমাকে আমার ফ্ল্যাট থেকে বেদখল করা হলো, তখন আমি সঙ্গে সঙ্গে আমার এলআইসির সিনিয়র ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম। ওনার নাম ছিল রমেশ পাটেল। রমেশ আমার সাথে গত ২০ বছর ধরে কাজ করছিলেন। আমি ওনাকে আমার পুরো পরিস্থিতির কথা বললাম। আমি ওনাকে এটাও জানালাম যে আমার বাচ্চারা আমার সাথে কেমন ব্যবহার করছে। রমেশ আমাকে বললেন, শান্তাজি, চিন্তা করবেন না, আপনার সব পলিসি পরের মাসে ম্যাচিওর হচ্ছে, আপনি ৫ কোটি টাকা পাবেন, তারপর আপনি নিজের ইচ্ছামতো যা চান করতে পারেন। আমি ওনাকে বললাম, রমেশ, আমার একটা সাহায্য চাই। আমি চাই যে যখন টাকা পাবো তখন আমি ওগুলো সোজা আমার সবথেকে ছোট ছেলে অনিলের নামে ট্রান্সফার করে দিই। এটা কি হতে পারে? রমেশ বললেন, একদম হতে পারে, আপনাকে শুধু কিছু ফর্ম ভরতে হবে। সেই সপ্তাহে আমি একজন উকিলের কাছে গেলাম। উকিলের নাম ছিল অদিতি খানুলকার। ও আমার কলেজের পুরনো বান্ধবী ছিল। আমরা দুজনেই একসাথে পড়েছিলাম, কিন্তু পরে অদিতি লয়ের পড়াশুনো করল আর উকিল হয়ে গেল। আমি ওর সাথে অনেক বছর পর যোগাযোগ করলাম। আমি ওকে আমার পুরো গল্প বললাম, কিভাবে আমার বাচ্চারা আমাকে প্রত্যাখ্যান করেছে আর কিভাবে আমি এখন আমার সম্পত্তি অনিলকে দিতে চাই। অদিতি বলল, শান্তা, তুমি ঠিক করেছ যে তুমি আমার সাথে যোগাযোগ করেছ।
আমি তোমাকে সাহায্য করব। প্রথমে আমরা তোমার সব প্রপার্টি আর পলিসির পেপারস চেক করব। তারপর আমরা একটা উইল বানাবো, যাতে পরিষ্কার লেখা থাকবে যে তোমার সব সম্পত্তি অনিল দেশমুখ পাবে। আর যদি তুমি চাও তো রাজেশ আর প্রিয়াকে কিছু টোকেন অ্যামাউন্টও দিতে পারো, যাতে পরে ওরা কোর্টে কেস না করতে পারে। আমি বললাম, হ্যাঁ, আমি ওদের কিছু দিতে চাই, কিন্তু বেশি না, যতটা ওরা আমাকে দিয়েছে তার 5 গুণ। রাজেশ আর প্রিয়া দুজনেই আমাকে 5,000 টাকা দিয়েছিল, তো আমি ওদের 25,000 টাকা দেব, ব্যাস। অদিতি হাসল। ও বলল, পারফেক্ট, এটা একটা ভালো শিক্ষা হবে ওদের জন্য। তারপর ও আমার সব প্রপার্টির ডকুমেন্টস চেক করল, ও আমার পলিসির পেপারস দেখল, সব কিছু ঠিক ছিল। তারপর ও একটা উইল তৈরি করল। ওই উইলে পরিষ্কার লেখা ছিল যে আমার সব সম্পত্তি, 2.5 কোটি টাকার পলিসি, 18 লাখ টাকার প্রপার্টি আর বাকি সব কিছু অনিল দেশমুখ পাবে। আর রাজেশ দেশমুখ আর প্রিয়া কুলকার্নি 25,000 টাকা পাবে, শুধু এই জন্য যাতে ওরা পরে কোর্টে কেস না করতে পারে। আমি ওই উইলে সই করলাম। অদিতি ওটাকে নোটারি করালো। তারপরও আমাকে বলল, শান্তা, এখন তোমার কাজ হয়ে গেছে। যখন তুমি চাও তখন তুমি তোমার বাচ্চাদের এই সত্যিটা জানাতে পারো। আমি বললাম, অদিতি, আমি চাই যে যখন আমার পলিসি ম্যাচিওর হবে তখন আমি ওদের সবাইকে একসাথে ডাকি আর সত্যিটা জানাই। তুমি কি আমার সাথে যেতে পারবে ওই দিন? অদিতি বলল, একদম, আমি তোমার সাথে থাকব। পরের কয়েক সপ্তাহে আমি আমার পুরো পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম। আমি আমার সব পলিসির ম্যাচিওরিটি ডেটস চেক করলাম। সব পলিসি পরের মাসের 15 তারিখে ম্যাচিওর হচ্ছিল। আমি রমেশের সাথে কথা বললাম আর বললাম যে আমি ওই দিন সকাল 10টায় এলআইসি অফিসে আসব, আর আমি চাই যে আমার পরিবারের সবাইও উপস্থিত থাকুক। রমেশ বললেন, শান্তাজি, কোনো সমস্যা নেই, আমি সব ব্যবস্থা করে দেব। আমরা কনফারেন্স রুম বুক করে নেব, সেখানে আপনি আপনার পরিবারের সাথে বসতে পারেন। আমি ওনাকে বললাম, রমেশ, একটা কথা আর, আমি চাই যে আপনি আমার সব পলিসির ডকুমেন্টস, ম্যাচিওরিটি অ্যামাউন্টের চেক আর সব ডিটেলস তৈরি রাখবেন। আমি আমার বাচ্চাদের দেখাতে চাই যে ওদের মায়ের কাছে কি আছে। তারপর আমি আমার প্রপার্টির কাগজপত্রও তৈরি করলাম। আমি পুনের পুরনো শহরের ওই দোকানের সব পেপার্স বের করলাম। আমি ওখানকার কিছু ছবিও তোলালাম। আমি ওই প্রপার্টির বর্তমান মার্কেট ভ্যালুর একটা অফিসিয়াল ভ্যালুয়েশনও করালাম। সব কিছু তৈরি ছিল। এইসব প্রস্তুতির মাঝে আমার বাচ্চারা ক্রমাগত আমাকে ফোন করতে থাকল। রাজেশ প্রতি দ্বিতীয় দিন ফোন করত আর বলতো, মা, তুমি প্রপার্টি বিক্রি করার ব্যাপারে কি ভাবলে? প্রিয়াও বারবার বলতো, মা, আমাদের নিজের সম্পত্তির ব্যাপারে বলো না, আমরা তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু আমি প্রতিবার এড়িয়ে যেতাম। আমি বলতাম, বাচ্চারা শীঘ্রই সব জানতে পারবে। একদিন আমি অনিলকেও আমার পরিকল্পনার কথা বললাম। আমি ওকে বললাম, বেটা, পরের মাসের 15 তারিখে আমাকে তোকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। তুই ওই দিন সাইটে ছুটি নিয়ে নিস। অনিল জিজ্ঞেস করল, কেন মা, কি হয়েছে? আমি বললাম, ব্যাস, আমার সাথে চলিস, তুই জানতে পেরে যাবি। তারপর আমি রাজেশ আর প্রিয়াকেও ফোন করলাম। আমি ওদের বললাম, বাচ্চারা, আমি চাই যে তোমরা দুজন 15 তারিখে পুনে এসো। আমাকে তোমাদের সবার সাথে কিছু কথা বলতে হবে, এটা খুব জরুরি। রাজেশ জিজ্ঞেস করল, মা, কথাটা কি, ফোনে বলতে পারো না? আমি বললাম, না বেটা, এই কথা সামনাসামনি বসে বলতে হবে, প্লিজ চলে এসো। প্রিয়াও একই প্রশ্ন জিজ্ঞেস করল। আমি ওকেও একই জবাব দিলাম। দুজনে শেষমেশ হ্যাঁ করে দিল। হয়তো ওরা ভাবল যে আমি আমার প্রপার্টি ওদের নামে করতে যাচ্ছি। ওরা কি জানত যে আমি ওদের কি দেখাতে যাচ্ছি? 15 তারিখের এক সপ্তাহ আগে আমি অদিতির সাথে আবার দেখা করে সব কথা ডাবল চেক করলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, অদিতি, আমি কি এটা ঠিক করছি? আমার কি আমার বড় বাচ্চাদের একদম কিছু দেওয়া উচিত নয়? অদিতি বলল, শান্তা, এটা তোমার সিদ্ধান্ত। তুমি তোমার বাচ্চাদের জন্য কি করেছ আর ওরা তোমার সাথে কেমন ব্যবহার করেছে, এটা সব তুমি জানো। তোমার যেটা ঠিক মনে হয় সেটা করো, কিন্তু আমি বলবো যে তুমি ঠিক করছো। অনিল তোমাকে তখন আপন করেছে যখন তোমার কাছে কিছু ছিল না। ও তোমার আসল হকদার। ওই শব্দগুলো আমাকে সাহস দিল। আমি ঠিক করে নিলাম যে আমি আমার পরিকল্পনায় অটল থাকব। রাজেশ আর প্রিয়াকে শুধু 25,000 টাকা মিলবে, ব্যাস, এতটা, যে ওরা আইনিভাবে কিছু না করতে পারে। বাকি সব কিছু অনিলের হবে। অবশেষে 15 তারিখ এসে গেল। আমি সকালে তাড়াতাড়ি উঠলাম। আমি স্নান করে একটা পরিষ্কার শাড়ি পরলাম। আমি আমার ঠাকুর ঘরে প্রদীপ জ্বালালাম আর ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমাকে শক্তি দাও যেন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আর আমার বাচ্চাদের বুদ্ধি দাও যে ওরা কি ভুল করেছে। 9টার সময় অনিল তৈরি হয়ে গেল। আমি ওকে বললাম, চল বেটা। আমরা দুজনে অটোতে বসে এলআইসির অফিসে পৌঁছালাম। অফিস পুনের শিবাজীনগর এলাকায় ছিল। যখন আমরা ওখানে পৌঁছালাম তো রমেশ পাটিল আগে থেকেই উপস্থিত ছিলেন। উনি আমাকে দেখলেন আর হাসলেন। উনি বললেন, শান্তাজি, সব প্রস্তুতি হয়ে গেছে, কনফারেন্স রুমে সব ডকুমেন্টস রাখা আছে। 10টার সময় রাজেশ আর নিতা এসে গেল। ওদের মুখে একটা অদ্ভুত কৌতূহল ছিল। রাজেশ জিজ্ঞেস করল, মা, আমরা এলআইসি অফিসে কেন এসেছি?
আমি বললাম, বেটা, ব্যাস কিছুক্ষণ অপেক্ষা কর, প্রিয়াকে আসতে দে। কিছুক্ষণ পর প্রিয়া আর বিক্রান্ত চলে এলো। এখন সবাই উপস্থিত ছিল। আমি রমেশকে বললাম, চলুন শুরু করা যাক। আমরা সবাই কনফারেন্স রুমে গেলাম। সেখানে একটা বড় টেবিল ছিল, আর ওটার ওপর অনেক কাগজপত্র রাখা ছিল। এক কোনায় অদিতিও বসেছিল। রাজেশ আর প্রিয়া ওকে দেখল আর একে অপরের দিকে তাকালো। ওরা বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। আমি গভীর শ্বাস নিলাম। এখন সেই সময় এসে গিয়েছিল যখন আমি আমার বাচ্চাদের সত্যিটা বলি, যখন আমি ওদের দেখাই যে ওদের মা কতটা শক্তিশালী, যখন আমি ওদের বলি যে ওরা কত বড় ভুল করেছে। আমি সবাইকে বসার ইশারা করলাম। রাজেশ, নীতা, প্রিয়া আর বিক্রান্ত সবাই একদিকে বসল। অনিল আমার পাশে বসল। রমেশ পাটিল আর অদিতি খানোলকার সামনের দিকে ছিলেন। ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল। রাজেশ আর প্রিয়ার মুখে কৌতূহল ছিল, যেন ওরা ভাবছে যে আজ কিছু বড় হতে চলেছে। আমি বলা শুরু করলাম। আমি বললাম, বাচ্চারা, আমি তোমাদের সবাইকে এখানে এই জন্য ডেকেছি কারণ আমাকে তোমাদের সাথে কিছু খুব জরুরি কথা বলতে হবে। গত 3 মাসে অনেক কিছু হয়েছে। আমি দেউলিয়া হয়ে গেছি, গৃহহীন হয়ে গেছি, আর আমাকে আমার বাচ্চাদের দরজায় ধাক্কা খেতে হয়েছে। রাজেশ মাঝখানে বলতে চাইল, কিন্তু আমি ওকে থামিয়ে দিলাম। আমি বললাম, প্লিজ আগে আমাকে বলতে দাও। আমি আরও বললাম, যখন আমি রাজেশের বাড়ি গেলাম তো ও আমাকে 5,000 টাকা দিল আর বলল যে আমি কোনো হোটেলে থাকি। যখন আমি প্রিয়ার কাছে গেলাম তো ও বলল যে সোসাইটিতে লজ্জা লাগবে যদি জানা যায় যে আমার মা গৃহহীন। তোমরা দুজনে আমাকে নিজেদের ঘরে জায়গা দাওনি, তোমরা আমাকে বোঝা মনে করেছ। প্রিয়া কিছু বলতে চাইল, কিন্তু আমি ওকেও থামিয়ে দিলাম। আমি বললাম, কিন্তু অনিল, যে একজন সাধারণ মজুর, যার কাছে নিজের জন্য কষ্ট করে কিছু আছে, সে আমাকে নিজের ছোট ঘরে জায়গা দিয়েছে। ও আমাকে ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে। তোমরা দুজনে ওকে মজুর বলে মজা উড়িয়েছ, কিন্তু ও তোমাদের দুজনের থেকে বেশি মানবতা দেখিয়েছে। রাজেশ এখন অস্থির হয়ে গেল। ও বলল, মা, এসব কথা পরে, আগে এটা বলো যে আমরা এখানে কেন আছি, এই এলআইসি অফিসে এইসব কাগজপত্র কি? আমি হাসতে হাসতে বললাম, বেটা, ব্যাস একটু ধৈর্য ধরো, এক্ষুনি সব জানা যাবে। আমি রমেশের দিকে তাকালাম। রমেশ একটা ফাইল খুলল আর আমার সামনে রেখে দিল। ওই ফাইলে আমার সব এলআইসি পলিসির ডকুমেন্টস ছিল। রমেশ বললেন, শান্তাজি, আপনার সব পলিসি আজ ম্যাচিওর হয়ে গেছে। আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনার মোট ম্যাচিওরিটি অ্যামাউন্ট হল 5,50,00,000 টাকা। সেই মুহূর্তে ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজেশ, নীতা, প্রিয়া আর বিক্রান্ত সবার মুখ হা হয়ে গেল। 5 কোটি টাকা? ওদের মায়ের কাছে 5 কোটি টাকা ছিল আর ওরা জানতেও পারেনি? রাজেশ তোতলাতে তোতলাতে বলল, মা, এটা কি 5 কোটি টাকা? আপনার কাছে এত টাকা কোথা থেকে এলো? প্রিয়াও চমকে গিয়েছিল। ও বলল, মা, আমরা জানতাম না, আপনি আমাদের কখনো জানাননি কেন? আমি শান্ত গলায় বললাম, কারণ আমি জানতাম যে যদি আমি তোমাদের জানাতাম তো তোমরা আমার টাকার পেছনে পড়ে যেতে। আর দেখো, আমি ভুল ছিলাম না। যেই তোমরা আমার প্রপার্টির ব্যাপারে একটু ভনক পেলে, তোমরা দুজনেই আমাকে ওটা বিক্রি করার জন্য বলতে শুরু করলে। নীতা মাঝখানে বলল, মাজি, আমাদের মানে এমন ছিল না, আমরা তো আপনার ভালোর জন্য ভাগছিলাম। আমি ওর দিকে তাকালাম আর বললাম, আমার ভালো? তোমরা আমাকে নিজের ঘরেও রাখোনি, আর এখন তোমরা আমার ভালোর কথা বলছ? অদিতি এখন কথা বলল। ও বলল, আমি অদিতি খানোলকর, শান্তাজির উকিল। আমাকে আপনাদের সবাইকে কিছু জানাতে হবে। শান্তাজি নিজের সব সম্পত্তির একটা উইল বানিয়েছেন। ওই উইল অনুযায়ী ওনার সব সম্পত্তি, 5 কোটি টাকার পলিসি, 18 লাখ টাকার প্রপার্টি আর বাকি সব কিছু অনিল দেশমুখ পাবে। রাজেশ আর প্রিয়ার মুখ সাদা হয়ে গেল। রাজেশ চিৎকার করে বলল, কি? সব কিছু অনিলকে, আমাদের কিছু না? মা, এটা কি মজা হচ্ছে? প্রিয়াও কাঁদতে লাগল। ও বলল, মা, এটা ভুল, আমরা আপনার সন্তান, আমাদেরও হক আছে আপনার সম্পত্তিতে। অদিতি আরও বলল, রাজেশজি আর প্রিয়াজিকে 25,000 টাকা মিলবে, শুধু এই জন্য যাতে আইনিভাবে কোনো সমস্যা না হয়, বাকি সব কিছু অনিলের হবে। রাজেশ রাগে টেবিলে হাত মারল। ও বলল, মা, এটা একদম ভুল, আপনি এটা করতে পারেন না। আমরা আপনার বড় সন্তান, আমরা আমাদের পুরো জীবন আপনার জন্য বেঁচেছি, আর আপনি সব কিছু অনিলকে দিচ্ছেন, ওই মজুরকে? আমি শান্তিতে বললাম, রাজেশ, তুমি তোমার পুরো জীবন আমার জন্য বেঁচেছ? সত্যি? তাহলে যখন আমার তোমাকে সবথেকে বেশি প্রয়োজন ছিল, তখন তুমি আমাকে নিজের ঘরের দরজা কেন খোলনি? তুমি আমাকে 5,000 টাকা দিয়ে কেন তাড়িয়ে দিয়েছ? প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, আমরা ভুল করে ফেলেছি, আমাদের মাফ করে দাও, প্লিজ এটা করো না, আমরা শুধরে যাব। আমি ওর দিকে তাকালাম। আমার ওর উপর মায়া হল, কিন্তু তারপর আমার মনে পড়ল যে ও আমার সাথে কেমন ব্যবহার করেছিল। আমি বললাম, প্রিয়া,
তোমার ক্ষমা তখন চাওয়া উচিত ছিল যখন তুমি আমাকে নিজের বাংলোর দরজা থেকে তাড়িয়েছিলে। এখন অনেক দেরি হয়ে গেছে। বিক্রান্ত বলল, মামিজি প্লিজ ভাবুন, প্রিয়া আপনার মেয়ে, আপনি ওকে এভাবে কিভাবে তড়পাতে পারেন? আমি ওর দিকে তাকালাম আর বললাম, বিক্রান্ত, তুমিও তো আমাকে খোঁটা দিয়েছিলে। তুমি বলেছিলে যে আমি এই বয়সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সম্মান নষ্ট করছি, আর এখন তুমি আমার কাছে নিজের স্ত্রীর জন্যে দয়া চাইছ? নিতাও হাত জোড় করে দিল। ও বলল, মাজি প্লিজ, আমরা সবাই ভুল করে ফেলেছি, আপনি আমাদের মাফ করে দিন, আমরা আপনাকে নিজের ঘরে রেখে নেব, আপনি যা বলবেন তাই করব। আমি ওর দিকে তাকালাম, আমার হাসি পেয়ে গেল। আমি বললাম, নিতা, যখন আমার কাছে কিছু ছিল না তখন তুমি আমাকে নিজের ঘরে রাখোনি, আর এখন যখন তুমি জানতে পারলে যে আমার কাছে 2.5 কোটি আছে, তখন তুমি আমাকে নিজের ঘরে রাখতে চাইছ? আমি এত বোকা নই। রাজেশ একটা শেষ চেষ্টা করল। ও বলল, মা, আপনি কোর্টে কেস করলে আমরাও কেস করব, আমরা আপনার এই উইল চ্যালেঞ্জ করব। অদিতি সঙ্গে সঙ্গে জবাব দিল, রাজেশজি, আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু আমি আপনাকে বলে দিই যে শান্তাজির এই উইল পুরোপুরিভাবে আইনি, এতে সব কিছু পরিষ্কার লেখা আছে। আর আপনাকে 25,000 টাকা দিয়ে শান্তাজি নিশ্চিত করেছেন যে আপনি আইনিভাবে কিছু করতে পারবেন না। প্রিয়া এখন হুমকি দেওয়া শুরু করল। ও বলল, মা, যদি আপনি এমন করেন তো আমরা আপনার সাথে কখনো কথা বলবো না, আমরা আপনাকে কখনো দেখব না। আমার ওর হুমকিতে দুঃখ হল, কিন্তু আমি নিজেকে সামলালাম। আমি বললাম, প্রিয়া, তুমি তো এমনিতেও গত 3 মাসে আমার সাথে ঠিকভাবে কথা বলনি, তো তোমার এই হুমকি আমাকে ভয় দেখায় না। রমেশ মাঝখানে বললেন, শান্তাজি, যদি আপনি চান তো আমরা এখনই টাকা ট্রান্সফার করার কাজ শুরু করতে পারি, আপনাকে শুধু কিছু ফর্ম ভরতে হবে। আমি বললাম, হ্যাঁ রমেশ, প্লিজ শুরু করো। রাজেশ একটা শেষ চেষ্টা করল। ও বলল, মা, অন্তত ভাবো তো আমরা তোমার জন্য কি করিনি। আমি তোমাকে প্রতি মাসে টাকা পাঠিয়েছি, প্রিয়া তোমাকে উৎসবে কাপড় দিয়েছে, আমরা তোমাকে সম্মান করেছি। আমি ওর দিকে তাকালাম আর বললাম, রাজেশ, তুমি আমাকে টাকা পাঠিয়েছ? কবে? আমার মনে নেই। আর সম্মান? তুমি আমাকে দেউলিয়া মা বলেছিলে, তুমি বলেছিলে যে আমার জন্য তোমার ঘরে জায়গা নেই, এটা তোমার সম্মান? অনিল যে এতক্ষণ চুপ বসেছিল এখন বলল। ও বলল, দাদা দিদি, আপনারা মায়ের সাথে খুব ভুল করেছেন। যখন মায়ের আপনাদের প্রয়োজন ছিল তখন আপনারা ওনাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন। এখন যখন আপনারা জানতে পারলেন যে মায়ের কাছে টাকা আছে, তো আপনারা ওনার পেছনে দৌড়চ্ছেন। লজ্জা লাগে না আপনাদের? রাজেশ রাগে বলল, তুই চুপ থাক, তুই মাঝখানে বলিস না। অনিল শান্ত গলায় বলল, আমি মাঝখানে বলছি না, আমি শুধু সত্যি বলছি। অদিতি এখন সবাইকে একটু শান্ত করার চেষ্টা করল। ও বলল, দেখুন, এটা শান্তাজির সিদ্ধান্ত, উনি নিজের পুরো জীবন আপনাদের সবার জন্য লাগিয়ে দিয়েছেন। এখন ওনার অধিকার আছে যে উনি নিজের সম্পত্তি কাকে দেবেন, আর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি নিজের সম্পত্তি অনিলকে দেবেন, যে ওনাকে সবথেকে বেশি ভালোবাসা আর সম্মান দিয়েছে। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমরাও ওনার সন্তান, আমাদেরও হক আছে। অদিতি বলল, আপনাদের হক আছে, আর আপনারা পাচ্ছেনও 25,000 টাকা। আইনিভাবে এটা যথেষ্ট। রাজেশ এখন নিজের শেষ চাল চালল। ও বলল, মা, যদি আপনি এমন করেন তো আমি সমাজে এটা রটিয়ে দেব যে আপনি পাগল হয়ে গেছেন। আমি সবাইকে বলবো যে আপনার মাথা ঠিক নেই আর আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমার ওর কথা শুনে খুব দুঃখ হল। আমার নিজের ছেলে আমাকে পাগল বলছিল, কিন্তু আমি নিজেকে সামলালাম। আমি বললাম, রাজেশ, তুমি যা ইচ্ছে বলো, কিন্তু আমার সিদ্ধান্ত চূড়ান্ত। অদিতি বলল, আর রাজেশজি, যদি আপনি শান্তাজিকে বিরক্ত করেন বা ওনার ব্যাপারে মিথ্যে গুজব ছড়ান তো আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। রাজেশ চুপ হয়ে গেল। রমেশ এখন ফর্মস বের করলেন। উনি আমাকে বললেন, শান্তাজি, আপনাকে এই ফর্মগুলোতে সই করতে হবে, তারপর আমরা টাকা সোজা অনিলের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। আমি ফর্মে সই করলাম। তারপর অনিলকেও কিছু ফর্ম ভরতে হলো। রাজেশ আর প্রিয়া শুধু বসে দেখছিল, ওদের চোখে জল ছিল, কিন্তু আমার ওদের ওপর মায়া হলো না। আমার মনে ছিল যে ওরা আমার সাথে কেমন ব্যবহার করেছিল। যখন সব কাজ হয়ে গেল তো রমেশ বললেন, শান্তাজি, এখন আপনার সব পলিসির টাকা অনিলের নামে ট্রান্সফার হয়ে গেছে, পরের 2-3 দিনের মধ্যে টাকা ওর অ্যাকাউন্টে চলে আসবে। আমি রমেশকে ধন্যবাদ জানালাম। তারপর অদিতি নিজের ফাইল খুলল ও রাজেশ আর প্রিয়ার সামনে 2টো চেক রাখল। ও বলল, এটা আপনাদের চেক, 25,000 টাকার। শান্তাজি আপনাদের এটা এই জন্য দিয়েছেন যাতে আইনিভাবে কোনো সমস্যা না হয়। রাজেশ রাগে ওই চেক ছিঁড়ে দিল। ও বলল,
আমার চাই না তোমার টাকা। প্রিয়াও নিজের চেক ফেরত ঢেলে দিল। আমি শান্ত গলায় বললাম, তোমাদের ইচ্ছা, কিন্তু এটা তোমাদের ভাগ ছিল, আর এখন তোমরা এটা নিজেই প্রত্যাখ্যান করে দিয়েছ। এখন তোমরা কোর্টেও কিছু করতে পারবে না। রাজেশ, নীতা, প্রিয়া আর বিক্রান্ত সবাই উঠে গেল। রাজেশ যেতে যেতে বলল, মা, আপনি খুব বড় ভুল করছেন, একদিন আপনাকে পস্তাতে হবে। আমি বললাম, আমাকে কখনো পস্তাতে হবে না, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ওরা সবাই ওখান থেকে চলে গেল। ঘরে এখন শুধু আমি, অনিল, রমেশ আর অদিতি বেঁচেছিলাম। অনিলের চোখে জল ছিল। ও আমাকে জড়িয়ে ধরল আর বলল, মা, আপনি এটা কেন করলেন? আমার এত টাকার প্রয়োজন ছিল না। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, বেটা, তুমি আমাকে তখন আপন করেছ যখন আমার কাছে কিছু ছিল না। তুমি আমার আসল হকদার, এটা তোমার অধিকার, দান নয়। সেদিন যখন আমরা ওখান থেকে বেরোলাম তো আমার খুব শান্তি অনুভব হলো। আমি আমার বাচ্চাদের সেই শিক্ষা দিয়ে দিয়েছিলাম যা ওদের শেখা উচিত ছিল। আমি ওদের দেখিয়ে দিয়েছিলাম যে যারা নিজের মা বাবাকে টাকার জন্য ছেড়ে দেয় ওরা কখনো সেই টাকা পায় না। এখন শুধু একটা শেষ কাজ বাকি ছিল, আমার প্রপার্টিকেও অনিলের নামে ট্রান্সফার করা। কিন্তু ওই কাজ আমি পরের সপ্তাহে করব। আজকের জন্য ব্যাস এতটাই যথেষ্ট ছিল। পরের সপ্তাহে আমি আমার প্রপার্টিয়ারও কাজ শুরু করলাম। অদিতি সব কাগজপত্র তৈরি করল। পুনের পুরনো শহরে যে কমার্শিয়াল প্রপার্টি ছিল ওটাও অনিলের নামে ট্রান্সফার করার প্রসেস শুরু হয়ে গেল। রেজিস্ট্রি অফিসে গিয়ে সব কাগজপত্র জমা করা হলো। 1 মাসের মধ্যে ওই প্রপার্টিও অনিলের হয়ে যাবে। এর মধ্যে রাজেশ আর প্রিয়া আমাকে অনেকবার ফোন করল। প্রথমে তো ওরা রাগে ছিল। রাজেশ বলল, মা, আপনি আমাদের সাথে খুব ভুল করলেন, আমরা আপনাকে কখনো মাফ করব না। আমি শান্তিতে জবাব দিলাম, বেটা, আমি তোর সাথে সেটাই করেছি যা তুই আমার সাথে করেছিলি। তারপর কিছুদিন পর প্রিয়া কাঁদতে কাঁদতে ফোন করল। ও বলল, মা, বিক্রান্তের বাবা মা খুব রেগে আছেন, ওরা জানতে পেরেছেন যে আপনি আমাদের নিজের সম্পত্তি থেকে কিছু দেননি। ওরা বলছেন যে আমি আমার মায়ের মনে কষ্ট দিয়েছি, এই জন্যেই এমন হয়েছে। মা, প্লিজ নিজের সিদ্ধান্ত বদলে দাও। আমি বললাম, প্রিয়া, যখন তোমার আমার পরোয়া ছিল না তখন তুমি এটা ভাবনি যে তোমার শ্বশুরবাড়ির লোক কি বলবে? এখন যা হয়েছে তা হয়েছে, আমি আমার সিদ্ধান্ত বদলাব না। একদিন নীতাও ফোন করল। ও খুব মিষ্টি শব্দে বলল, মাঝি, প্লিজ বুঝুন, রাজেশ খুব চিন্তিত। ওর অফিসের সবাই জেনে গেছে যে আপনি সব সম্পত্তি অনিলকে দিয়ে দিয়েছেন। লোকে খোঁটা দিচ্ছে মাঝি, অন্তত কিছু অংশ তো রাজেশকে দিয়ে দিন। আমি বললাম, নীতা, যখন তুমি আমাকে নিজের ঘরে রাখনি তখন তোমার লোকের পরোয়া ছিল না, এখন হচ্ছে তো আমার কি দোষ? ধীরে ধীরে রাজেশ আর প্রিয়া বুঝতে শুরু করল যে আমি আমার সিদ্ধান্ত বদলাব না। তখন ওরা নিজেদের কৌশল বদলাল। রাজেশ একদিন আমাকে ফোন করে বলল, মা, ঠিক আছে, আপনি যা চান তা করুন, কিন্তু অন্তত আমাদের সাথে তো দেখা করতে থাকুন। আপনি আমাদের মা, আমরা আপনাকে ভালোবাসি। আমার ওর কথায় বিশ্বাস হল না। আমি বললাম, রাজেশ, তোমার আমার প্রতি ভালোবাসা আছে? যখন আমি গৃহহীন ছিলাম তখন তোমার ভালোবাসা ছিল না, এখন যখন তুমি জানো যে আমি তোমাকে কিছু দেব না তখন তোমার ভালোবাসা হচ্ছে। রাজেশ বল, না মা, আমরা সত্যি নিজেদের ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাদের একটা সুযোগ দাও। কিন্তু আমি ওদের কোনো সুযোগ দিলাম না। আমি জানতাম যে ওরা শুধু দেখানেপনা করছে। ওদের আশা ছিল যে হয়তো আমি গলে যাব আর নিজের সিদ্ধান্ত বদলে দেব, কিন্তু আমি এত দুর্বল ছিলাম না। তারপর একদিন একটা অদ্ভুত ঘটনা হল। আমি অনিলের ঘরে ছিলাম। সন্ধ্যায় দরজায় টোকা পড়ল। আমি দরজা খুললাম তো দেখলাম যে বাইরের রাজেশ আর প্রিয়া দাঁড়িয়েছিল। ওরা নিজেদের হাতে ফুলের তোড়া ধরে রেখেছিল। রাজেশ বলল, মা, আমরা আপনার সাথে দেখা করতে এসেছি, প্লিজ আমাদের ভেতরে আসতে দাও। আমি একটু অবাক হলাম, কিন্তু আমি ওদের ভেতরে আসতে দিলাম। অনিলও ওখানেই ছিল। রাজেশ আর প্রিয়া আমার পাছ হল। তারপর রাজেশ বলল, মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আপনার সাথে খুব ভুল করেছি, আমরা ক্ষমা চাইতে এসেছি। প্রিয়াও কাঁদতে কাঁদতে বলল, মা, আমরা খুব খারাপ সন্তান বেরিয়েছি, আমাদের মাফ করে দাও। আমরা শুধরে যাব, আমরা আপনার সাথে আবার ভালোবাসার সাথে ব্যবহার করব। আমি ওদের দিকে তাকালাম। ওদের চোখে জল ছিল, কিন্তু আমার মনে হলো না যে ওগুলো আসল চোখের জল। আমার মনে হলো যে ওরা শুধু একটা নাটক করছে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, রাজেশ, প্রিয়া, সত্যি বলো, তোমরা এখানে কেন এসেছ? রাজেশ বলল, মা, আমরা সত্যি ক্ষমা চাইতে এসেছি। আমরা জানি যে আমরা ভুল করেছি, কিন্তু এখন আমরা শুধরাতে চাই। আমি বললাম, আর যদি আমি আমার সিদ্ধান্ত না বদলাই,
যদি আমি এখনও আমার সব সম্পত্তি অনিলকেই দিই তাহলেও কি তোমরা আমাকে ভালোবাসবে? রাজেশ একটু ইতস্তত করল, তারপরও বলল, হ্যাঁ মা, তাহলেও আমাদের আপনার সম্পত্তি চাই না, আমাদের শুধু আপনাকে চাই। আমার ওর কথায় বিশ্বাস হল না। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার প্রপার্টিও অনিলের নামে ট্রান্সফার করে দেব, আর তারপর দেখি যে তোমরা সত্যি আমাকে ভালোবাসো কিনা। প্রিয়ার মুখ বদলে গেল। ও বলল, মা, আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন? আমি বললাম, না প্রিয়া, আমি শুধু সত্যি জানতে চাই। রাজেশ বলল, মা দেখো না, অনিল আমাদের তোমার থেকে দূরে করছে। আমি রাজেশকে থামিয়ে বললাম, থামো রাজেশ, অনিল কিছু ভুল বলছে না, তোরা শুধু দেখানেপনা করছিস। তোদের আমার পরোয়া নেই, তোদের শুধু আমার টাকার পরোয়া আছে, আর আমি এটা খুব ভালোভাবে বুঝি। রাজেশের মুখ লাল হয়ে গেল। ও বলল, ঠিক আছে মা, আমরা যাচ্ছি, কিন্তু মনে রেখো, একদিন তোমার আমাদের প্রয়োজন পড়বে, তখন আমরা আসব না। আমি বললাম, আমার তোদের প্রয়োজন আগেও পড়েনি আর ভবিষ্যতেও পড়বে না, আমার কাছে অনিল আছে। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, আপনি আমাদের খুব বেশি ঘৃণা করেন। আমি বললাম, না প্রিয়া, আমি তোদের ঘৃণা করি না, আমি শুধু হতাশ। আমি তোদের ভালো মানুষ বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো আমি ব্যর্থ হয়েছি। ওরা দুজনে ওখান থেকে চলে গেল। ওই দিনের পর অনেক সপ্তাহ পর্যন্ত ওরা আমাকে ফোন করেনি। হয়তো ওরা বুঝতে পেরেছিল যে আমি আমার সিদ্ধান্ত বদলাব না। এর মধ্যে পুনের লোকেরাও জানতে শুরু করল যে কি হয়েছিল। আমার প্রতিবেশী সুধা তাই একদিন আমাকে জিজ্ঞেস করলেন, শান্তা, আমি শুনেছি তুমি তোমার সব সম্পত্তি অনিলকে দিয়ে দিয়েছ, রাজেশ আর প্রিয়াকে কিচ্ছু না। আমি বললাম, হ্যাঁ তাই, এমনটাই। সুধা তাই বললেন, তুমি একদম ঠিক করেছ। আমি দেখেছিলাম যে কিভাবে তোমার বড় বাচ্চারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, আর অনিল তোমাকে আপন করেছিল। ও তোমার আসল ছেলে। আমার ওনার কথাই শান্তি মিলল। ধীরে ধীরে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল। লোকে রাজেশ আর প্রিয়ার ব্যাপারে কথা বলতে লাগল। কেউ বলতো, দেখ কত ধনী সন্তান, কিন্তু নিজের মাকে নিজের ঘরে রাখেনি। কেউ বলতো, অনিল একজন সাধারণ মজুর, কিন্তু ওর মন সোনার। একদিন আমার এক পুরনো ক্লায়েন্ট আমাকে ফোন করলেন। ওনার নাম ছিল রেখা দেশপাণ্ডে। উনি কোরেগাঁও পার্কে থাকতেন প্রিয়ার কাছে। রেখা আমাকে বললেন, শান্তাজি, আমি প্রিয়াকে দেখলাম, ও খুব চিন্তিত দেখাচ্ছিল। ওর সোসাইটিতে সব লোক ওর ব্যাপারে কথা বলছে, কেউ ওকে সম্মান করছে না। আমার প্রিয়ার জন্য একটু খারাপ লাগল, কিন্তু তারপর আমার মনে পড়ল যে ও আমার সাথে কি করেছিল। আমি রেখাকে বললাম, যা বুনেছে তাই কাটছে। রেখা আরও জানালেন, আর শান্তাজি, আমি শুনেছি যে বিক্রান্তের বাবা মাও প্রিয়ার ওপর খুব রেগে আছেন। ওরা বলছেন যে প্রিয়া নিজের মায়ের মনে কষ্ট দিয়েছে, এই জন্যই ভগবান ওকে শাস্তি দিয়েছেন। আমি বললাম, রেখা, আমি চাই না যে প্রিয়ার বিয়ে খারাপ হোক, কিন্তু যা হয়েছে তা ওর নিজের ভুলের কারণে হয়েছে। রাজেশের সাথেও কিছু এমনই হচ্ছিল। আমাকে একদিন ওর অফিসের এক কলিগ ফোন করল। ও আমাকে বলল, ম্যাডাম, আমি রাজেশের কলিগ, আমি আপনাকে এটা জানাতে চাইছিলাম যে রাজেশের অফিসে সবাই জেনে গেছে যে ও নিজের মাকে গৃহহীন হওয়ার পরও নিজের ঘরে রাখেনি। এখন সব লোক ওর ব্যাপারে ভালো কথা বলছে না, কিছু লোক তো ওর সাথে কথাও বলছে না। আমার রাজেশের জন্য একটু খারাপ লাগল, কিন্তু আমি নিজেকে বোঝালাম। আমি ভাবলাম যে হয়তো এই সামাজিক চাপ ওদের ভালো মানুষ হতে সাহায্য করবে, হয়তো ওরা বুঝবে যে টাকার চেয়ে বেশি জরুরি সম্পর্ক হয়। মাসখানেক পর যখন আমার প্রপার্টিও পুরোপুরিভাবে অনিলের নামে ট্রান্সফার হয়ে গেল, তখন আমি রাজেশ আর প্রিয়াকে শেষবারের মতো ফোন করলাম। আমি ওদের জানালাম, এখন আমার কাছে আর কিছু বেঁচে নেই, আমি আমার সব সম্পত্তি অনিলকে দিয়ে দিয়েছি। যদি তোমাদের আমার সাথে দেখা করতে হয় তো করো, কিন্তু এখন আমার কাছে তোমাদের দেওয়ার মতো কিচ্ছু নেই। রাজেশ ফোন শুলে কিছু বলল না, ব্যাস ফোন কেটে দিল। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের তোমার টাকা চাই না, আমাদের শুধু তোমাকে চাই। কিন্তু আমি ওকে জবাব দিলাম না, আমি জানতাম যে ও মিথ্যে বলছে। ওই দিনের পর অনেক মাস পর্যন্ত রাজেশ আর প্রিয়া আমাকে ফোন করেনি। ওরা হয়তো ভেবেছিল যে এখন আমার কাছে কিছু নেই তো আমার সাথে দেখা করার কোনো লাভ নেই, কিন্তু আমার কোনো ফারাক পড়ল না। আমি অনিলের সাথে খুশি ছিলাম। আমরা ওই 5 কোটি টাকা দিয়ে একটা ভালো 3 BHK ফ্ল্যাট কিনলাম কোথরুড এলাকায়। ওই ফ্ল্যাটটা সুন্দর ছিল, বড় বড় ঘর, ব্যালকনি আর একটা ছোট বাগান। অনিল নিজের মজুরির কাজ ছেড়ে দিল আর একটা ছোট কনস্ট্রাকশন বিজনেস শুরু করল। ও কিছু লোককে কাজে রাখল, আর ধীরে ধীরে ওর কাজ বাড়তে লাগল। আমি আমার LICর কাজ এখনও করছিলাম। আমার নিজের কাজ পছন্দ ছিল, আর আমি এটা ছাড়তে চাইতাম না। প্রতি মাসে আমি আমার ক্লায়েন্টদের সাথে দেখা করতাম, ওদের পলিসি রিনিউ করাতাম আর নতুন লোকেদের পলিসির ব্যাপারে জানাতাম।
একদিন আমি জানতে পারলাম যে রাজেশ আর নিতার বিয়েতে ফাটল ধরেছে। নিতা রাজেশকে খোঁটা দিতে থাকে যে ও নিজের মাকে প্রত্যাখ্যান করেছে আর এখন ভগবান ওকে শাস্তি দিয়েছেন। রাজেশ চিন্তিত থাকতে লাগল। ওর অফিসেও ওর সম্মান কমে গেল। প্রিয়ার অবস্থাও ভালো ছিল না। বিক্রান্তের বাবা মা ওকে সব সময় খোঁটা মারতে থাকত। ওরা বলতো, তুমি নিজের মাকে প্রত্যাখ্যান করেছ, এই জন্যই তুমি ওনার সম্পত্তি পাওনি। প্রিয়ার সোসাইটিতেও ওর সম্মান শেষ হয়ে গেল। লোকে ওর থেকে দূরত্ব বানিয়ে রাখত। কিন্তু আমার ওদের উপর মায়া হলো না। আমি জানতাম যে এটা ওদের নিজেদের কর্মফল। ওরা নিজের মাকে টাকার কারণে প্রত্যাখ্যান করেছিল, আর এখন ওরা তার দাম চোকাচ্ছে। পরের বছর দিওয়ালিতে আমি রাজেশ আর প্রিয়াকে আমার ঘরে ডাকলাম। আমি ভাবলাম যে হয়তো উৎসবের সময় আমরা সবাই একসাথে মিলতে পারব। আমি ওদের ফোন করলাম আর বললাম, বাচ্চারা, দিওয়ালিতে বাড়ি চলে এসো, আমরা সবাই একসাথে উদযাপন করব। রাজেশ ইতস্তত করতে করতে বলল, মা, আমরা আসব। প্রিয়াও হ্যাঁ করে দিল। দিওয়ালির দিন আমি ঘরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। অনিল প্রদীপ জ্বালালো, আমি খাবার বানালাম, লুচি, ছোলে, হালুয়া আর মিষ্টি। সন্ধ্যায় রাজেশ আর প্রিয়া এলো। ওদের মুখে লজ্জা ছিল। ওরা ঘরের ভেতরে এলো আর আমার পা ছুল। আমি ওদের আশীর্বাদ দিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে খাবার খেলাম। খাওয়ার পর আমি ওদের সাথে কথা বললাম। আমি বললাম, রাজেশ, প্রিয়া, আমি জানি যে তোমরা চিন্তিত আছো। আমি জানি যে সমাজে তোমাদের সম্মান কমে গেছে। কিন্তু এই সব তোমাদের নিজেদের কর্মের ফল। তোমরা নিজের মাকে ওই সময় প্রত্যাখ্যান করেছিলে যখন ওনার তোমাদের সবথেকে বেশি প্রয়োজন ছিল। তোমরা টাকাকে সম্পর্কের ওপরে রেখেছিলে, আর এখন তোমরা তার দাম চোকাচ্ছ। রাজেশ বলল, মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা সত্যি লজ্জিত। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের মাফ করে দাও, আমরা খুব খারাপ সন্তান বেরিয়েছি। আমি ওদের দিকে তাকালাম। এবার আমার ওদের চোখে সত্যি অনুশোচনা দেখা দিল। আমি বললাম, আমি তোমাদের মাফ করছি, তোমরা আমার সন্তান, আর আমি তোমাদের সব সময় ভালোবাসব। কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদলাব না। আমার সম্পত্তি অনিলেরই থাকবে। তোমাদের নিজেদের মেহনত করে কামাতে হবে। রাজেশ বলল, মা, আমাদের এখন তোমার সম্পত্তি চাই না, আমরা শুধু চাই যে তুমি আমাদের সাথে কথা বলো, আমরা তোমার সাথে দেখা করতে থাকি। আমি বললাম, ঠিক আছে, তোমরা প্রতি মাসে আমার সাথে দেখা করতে পারো, কিন্তু মনে রেখো, এখন যা কিছুই তোমাদের কাছে আছে তা তোমাদের নিজেদের মেহনতে কামাতে হবে। ওই দিনের পর রাজেশ আর প্রিয়ার জীবনে একটু উন্নতি হতে শুরু করল, কিন্তু ওদের নিজেদের ভুলের মাসুল এখনও দিতে হচ্ছিল। রাজেশের অফিসে ওর সম্মান কমে গিয়েছিল। আগে লোকে ওকে খুব সম্মান দিত, কিন্তু এখন ওরা ওর থেকে দূরত্ব বানিয়ে রাখত। একদিন রাজেশের বস ওকে নিজের কেবিনে ডাকলেন। বস বললেন, রাজেশ, তোমার পার্সোনাল লাইফের ব্যাপারে আমি শুনেছি, আমি খুব হতাশ হয়েছি। আমরা এমন লোকেদের প্রমোশন দিই না যারা নিজের মা বাবার সম্মান করে না। রাজেশ প্রমোশন পেল না, ওই প্রমোশন যেটার জন্য ও গত ৩ বছর ধরে অপেক্ষা করছিল। ওর জায়গায় অন্য কেউ প্রমোশন পেয়ে গেল। রাজেশ খুব হতাশ হল। ও বাড়ি এসে নিতাকে জানাল। নিতা ওকে আবার খোঁটা মারল, দেখলে, তুমি নিজের মাকে প্রত্যাখ্যান করেছ, আর এখন ভগবান তোমাকে শাস্তি দিচ্ছেন। রাজেশ আর নিতার বিয়েতেও ফাটল বাড়তে থাকল। নিতার বাবা মাও রাজেশের ওপর রেগেছিলেন। ওরা বলতো, আমরা ভেবেছিলাম যে তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি নিজের মায়ের সাথে এত খারাপ করলে। রাজেশের সামাজিক প্রতিষ্ঠা শেষ হয়ে গেল। যে লোকেরা আগে ওকে খুব সম্মান দিত, এখন ওরা ওর থেকে দূরত্ব বজায় রাখত। রাজেশ নিজের ভুল বুঝতে শুরু করল। ওর মনে পড়তে লাগল যে কিভাবে ওর মা ওর পড়াশোনার জন্য দিনরাত পরিশ্রম করেছিলেন, কিভাবে ওর মা নিজের প্রয়োজনকে সরিয়ে রেখে ওর স্বপ্ন পূরণ করেছিলেন, আর ও নিজের মাকে ওই সময় প্রত্যাখ্যান করে দিল যখন ওনার ওর সব থেকে বেশি প্রয়োজন ছিল। রাজেশের রোজ অনুশোচনা হতো। প্রিয়ার পরিস্থিতিও ভালো ছিল না। ওর সোসাইটিতে সবাই জেনে গিয়েছিল যে ও নিজের মাকে গৃহহীন হওয়ার পরও নিজের ঘরে রাখেনি। সোসাইটির মহিলারা ওর সাথে কথা বলা বন্ধ করে দিল। যে লোকেরা আগে ওকে কিটি পার্টিতে ডাকত, এখন ওকে ইগনোর করত। প্রিয়ার সোসাইটিতে একাকিত্ব অনুভব হতে লাগল। বিক্রান্তের বাবা মাও প্রিয়ার ওপর খুব রেগেছিলেন। ওর শাশুড়ি প্রতিদিন ওকে খোঁটা মারতেন। তুমি নিজের মায়ের মনে কষ্ট দিয়েছ, এই জন্যই তুমি ওনার সম্পত্তি পাওনি, এখন তোমার আর কি যোগ্যতা রইল। প্রিয়ার চোখে সব সময় জল থাকত। বিক্রান্তের বিজনেসেও কিছু ক্ষতি হতে শুরু করল। কিছু ক্লায়েন্ট ওর সাথে কাজ করতে মানা করে দিল। ওরা জানতে পেরেছিল যে প্রিয়া নিজের মাকে প্রত্যাখ্যান করেছিল, আর ওরা এমন লোকেদের সাথে বিজনেস করতে চাইত না। বিক্রান্তেরও প্রিয়ার ওপর রাগ হতে লাগল। একদিন বিক্রান্ত প্রিয়াকে বলল,
দেখো, তোমার কারণে আমার বিজনেস খারাপ হচ্ছে, লোকে আমার থেকে দূরে সরে যাচ্ছে। তুমি নিজের মায়ের সাথে যা করেছ তার প্রভাব আমার ওপরও পড়ছে। প্রিয়া কাঁদতে থাকল, কিন্তু কিছু করতে পারল না। ধীরে ধীরে রাজেশ আর প্রিয়া বুঝতে শুরু করল যে ওরা কত বড় ভুল করেছে। ওরা বুঝতে পারল যে টাকার চেয়ে বেশি জরুরি সম্মান আর সম্পর্ক হয়। ওরা নিজের মাকে টাকার কারণে প্রত্যাখ্যান করেছিল, আর এখন ওরা তার দাম চোকাচ্ছিল। 1 বছর পর রাজেশের চাকরিতে আরও সমস্যা এলো। কোম্পানিতে কিছু লে অফ হলো, আর রাজেশের নামও লিস্টে ছিল। ওর মনে হলো যে হয়তো ওর চাকরি চলে যাবে, কিন্তু অবশেষে ওকে বাঁচিয়ে নেওয়া হলো, যদিও ওর স্যালারি কমিয়ে দেওয়া হলো। রাজেশ যে আগে মাসে 3 লাখ কামাতো, এখন শুধু 1.5 লাখ কামাচ্ছিল। রাজেশ আর নিতাকে নিজেদের খরচ কমাতে হলো। ওরা ওদের লাক্সারি গাড়ি বিক্রি করে দিল আর একটা সাধারণ গাড়ি নিল। ওদের দামি উইকেন্ড ট্রিপস বন্ধ হয়ে গেল। নিতাকে নিজের ফ্যান্সি জিনিসে কাটছাট করতে হলো। রাজেশ বুঝতে পারল যে যেই লাইফস্টাইল বজায় রাখার জন্য ও নিজের মাকে প্রত্যাখ্যান করেছিল, তা এখন ধীরে ধীরে শেষ হচ্ছিল। প্রিয়ার অবস্থাও খারাপ হতে থাকল। বিক্রান্তের বিজনেসে ক্ষতি বাড়তে থাকল। ওদের কিছু লোন শোধ করতে সমস্যা হতে লাগল। বিক্রান্তের বাবা মা প্রিয়াকে পুরোপুরিভাবে ইগনোর করা শুরু করে দিল। ওরা ওর সাথে কথাও বলতো না। প্রিয়ার মনে হতো যেন ওর নিজের ঘরে কেউ নেই। একদিন প্রিয়া অনিলকে ফোন করল। ও বলল, অনিল, আমি মায়ের সাথে দেখা করতে চাই, তুমি কি আমাকে ওনার সাথে দেখা করাতে পারো? অনিল বলল, দিদি, মা তো প্রতি মাসে তোমার সাথে দেখা করার জন্য প্রস্তুত, তোমাকে শুধু আসতে হবে। প্রিয়া বলল, আমি আসব। পরের সপ্তাহে প্রিয়া আমাদের বাড়ি এলো। এবারও একা ছিল। ওর মুখে ক্লান্তি আর দুঃখ ছিল। ও আমার পা ছুল আর কাঁদতে লাগল। ও বলল, মা, আমাকে মাফ করে দাও। আমি খুব বড় ভুল করেছি। আমি টাকা আর সমাজের পরোয়া করেছি আর নিজের মাকে ভুলে গেছি। এখন আমি বুঝতে পারছি যে আমি কি হারিয়েছি। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, বেটি, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি। তুমি আমার মেয়ে, কিন্তু তোমাকে নিজের ভুল থেকে শিখতে হবে। তোমাকে বুঝতে হবে যে জীবনের টাকার চেয়ে বেশি জরুরি মানবতা। প্রিয়া বলল, মা, এখন আমি বুঝতে পেরেছি। আমি আমার জীবন বদলাতে চাই। আমি একজন ভালো মানুষ হতে চাই। আমি ওকে আশীর্বাদ দিলাম আর বললাম, বেটি, এখন দেরি হয়ে গেছে, কিন্তু তাও চেষ্টা করো। তুমি তোমার বাকি জীবনে ভালো কাজ করো। রাজেশও ধীরে ধীরে বদলাতে লাগল। ও নিজের ব্যবহারে উন্নতি করা শুরু করল। ও প্রতি মাসে আমার সাথে দেখা করতে আসতে লাগল। ও অনিলের সাথেও ভালোভাবে কথা বলতে লাগল। ও অনিলের কাছে ক্ষমা চাইল আর বলল, অনিল, আমি তোর সাথে খুব ভুল করেছি। আমি তোকে মজুর বলে মজা উড়িয়েছি, কিন্তু তুই আমাদের দেখিয়েছিস যে আসল সম্মান কার পাওয়া উচিত। অনিল রাজেশকে মাফ করে দিল। 2 ভাইয়ের মধ্যে আবার কথাবার্তা শুরু হয়ে গেল। যদিও আগের মতো ভালোবাসা ছিল না, কিন্তু অন্তত ওরা একে অপরের সাথে কথা তো বলতে লাগল। কিন্তু সামাজিক স্তরে রাজেশ আর প্রিয়া এখনও শাস্তি পাচ্ছিল। লোকে ওদের সহজে মাফ করছিল না। সোসাইটিতে, অফিসে, সব জায়গায় লোকে ওদের ওই মহিলা আর ওই লোক হিসেবে চিনত যারা নিজের মাকে প্রত্যাখ্যান করেছিল। রাজেশের কিছু বন্ধুও ওর থেকে দূরে সরে গেল। যে লোকেরা আগে প্রতি সপ্তাহে ওর সাথে ঘুরতে যেত, এখন ওরা ওকে ইগনোর করত। রাজেশের একাকিত্ব অনুভব হতে লাগল। ও বুঝতে পারল যে যখন আপনি ভুল করেন তো সমাজ আপনাকে মাফ করে না, সমাজ আপনাকে মনে রাখে। প্রিয়ার সোসাইটিতে ওর সম্মান ফিরে আসেনি। লোকে এখনও ওর থেকে দূরত্ব বজায় রাখত। সোসাইটির মহিলারা ওকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করত, দেখো, ও হলো সে যে নিজের মাকে প্রত্যাখ্যান করেছিল। প্রিয়াকে প্রতিদিন এটা সহ্য করতে হতো। বিক্রান্তের বিজনেসেও কিছু উন্নতি হলো, কিন্তু পুরোপুরি ঠিক হলো না। কিছু ক্লায়েন্ট ফিরে এলো, কিন্তু কিছু চিরকালের জন্য চলে গেল। বিক্রান্ত বুঝতে পারল যে যখন আপনি নিজের পরিবারের সম্মান করেন না, তো বিজনেসেও লোকে আপনার সম্মান করে না। 2 বছর পর রাজেশ নিজের কোম্পানিতে একটু উন্নতি পেল। ওর পরিশ্রম আর বদলে যাওয়া ব্যবহার দেখে ওর বস ওকে একটা ছোট প্রমোশন দিলেন, কিন্তু ও ভাইস প্রেসিডেন্ট থেকে সিনিয়র ম্যানেজার হয়ে গেল, এক ধাপ নিচে। রাজেশ এটা স্বীকার করে নিল। ও জানত যে ওর ভুলের মাসুল দিতে হবে। প্রিয়া নিজের জীবনেও কিছু পরিবর্তন করল। ও সমাজ সেবা শুরু করল। ও একটা ওল্ড এজ হোমে গিয়ে বয়স্কদের সেবা করতে লাগল। ও ওখানকার বয়স্কদের সাথে সময় কাটাতে শুরু করল। হয়তো ও নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছিল, হয়তো ও ওই বয়স্কদের মধ্যে নিজের মাকে দেখছিল। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে রাজেশ আর প্রিয়ার জীবনে একটু উন্নতি হতে শুরু করল, কিন্তু ওরা কখনো নিজেদের পুরনো সম্মান ফিরে পেল না। লোকের নজরে ওরা সব সময় ওই লোক হয়ে রইল যারা নিজের মাকে প্রত্যাখ্যান করেছিল। এটা একটা এমন দাগ যা কখনো মুছতে পারত না। আমি দেখলাম যে আমার বাচ্চাদের নিজেদের ভুলের মাসুল দিতে হলো। সামাজিক স্তরে, আর্থিক স্তরে,
পারিবারিক স্তরে সব জায়গায় ওরা শাস্তি পেল, আর এই শাস্তি আমি দিইনি, এটা সমাজ দিয়েছে, ওদের নিজেদের কর্ম দিয়েছে। আমি তো ব্যাস নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার সম্পত্তি ওই ছেলেকে দেব যে আমাকে নিরাশ্রয়ে জেনেও আপন করেছে। আজ আমার জীবন খুব শান্তিপূর্ণ। আমি আর অনিল কোথরুরের আমাদের 3 BHK ফ্ল্যাটে থাকি। এই ফ্ল্যাটটা সুন্দর, 3টে বড় বেডরুম, একটা বড় ড্রয়িং রুম, একটা আধুনিক রান্নাঘর আর 2টো ব্যালকনি। একটা ব্যালকনি থেকে আমি সূর্যোদয় দেখি আর অন্যটা থেকে সূর্যাস্ত। আমার 2টো ব্যালকনিতেই বসতে খুব ভালো লাগে। আমার সকাল খুব শান্তভাবে শুরু হয়। আমি 5টার সময় উঠি, সবার আগে আমি আমার ছোট ঠাকুর ঘরে যাই, প্রদীপ জ্বালাই আর ভগবানকে ধন্যবাদ দিই। আমি ভগবানকে বলি, হে ভগবান, আপনি আমাকে এত দিয়েছেন, আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। তারপর আমি রান্নাঘরে যাই আর চা বানাই। আমার চা বানাতে খুব ভালো লাগে। আদা, এলাচ আর একটু তুলসী পাতা, এই চায়ের সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমি চা নিয়ে আমার পূর্ব দিকের ব্যালকনিতে বসে যাই আর সূর্যোদয় দেখি। ওই মুহূর্তটা খুব বিশেষ হয়, যখন আকাশ লাল কমলা রঙের হয়ে যায় আর পাখিরা কিচিরমিচির করতে থাকে। অনিলও 6টার সময় উঠে পড়ে। ও এখন নিজের ছোট কনস্ট্রাকশন বিজনেস চালাচ্ছে। ও 4-5 জন লোককে কাজে রেখেছে আর ধীরে ধীরে ওর কাজ বাড়ছে। ও এখন আর রোজের মজুরি করে না, বরং নিজের প্রজেক্ট সামলায়। আমার ওর ওপর খুব গর্ব হয়। আমি অনিলের জন্য নাস্তা বানাই, পরোটা, দই আর আচার। ও আমার হাতের খাবার খুব পছন্দ করে। নাস্তার সময় আমরা দুজনে বসে কথা বলি, ওর কাজের ব্যাপারে, আমার ক্লায়েন্টদের ব্যাপারে আর জীবনের ব্যাপারে। এই কথাবার্তা আমার খুব ভালো লাগে। 8টার সময় অনিল নিজের কাজে বেরিয়ে যায়। আমি ঘর পরিষ্কার করি, কাপড় ধুই আর তারপর তৈরি হয়ে নিজের কাজে বেরিয়ে যাই। হ্যাঁ, আমি এখনও LIC এজেন্ট। আমার নিজের কাজ খুব পছন্দ, এটা আমার পরিচয়। আমি 68 বছর বয়সের হয়ে গেছি, কিন্তু এখনও কাজ করি। দুপুরে আমি আমার ক্লায়েন্টের সাথে দেখা করি। কিছু পুরনো ক্লায়েন্ট আছে যারা আমার সাথে গত 20 বছর ধরে আছে। ওরা আমাকে খুব সম্মান দেয়। কিছু নতুন ক্লায়েন্টও আছে যারা আমার গল্প শুনে আমার থেকে পলিসি নিতে চায়। লোকে আমার গল্প থেকে অনুপ্রাণিত হয়, কিভাবে একজন সাধারণ মহিলা নিজের পরিশ্রমে এত কিছু অর্জন করেছে। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরি তো অনিলও এসে গিয়ে থাকে। আমি খাবার বানাই, ডাল, সবজি, রুটি, কখনো কখনো অনিলের পছন্দের জিনিসও বানাই, রাজমা, ভাত বা ছোলে ভাটুরে। আমরা দুজনে একসাথে বসে খাবার খাই আর টিভিতে কোনো সিরিয়াল বা নিউজ দেখি। রাতে শোয়ার আগে আমি আবার আমার ব্যালকনিতে যাই, এবার পশ্চিম দিকের ব্যালকনি। সেখান থেকে আমি পুনির আলো দেখি। আমি একটা চেয়ারে বসে যাই আর নিজের জীবনের ব্যাপারে ভাবি। আমার নিজের সিদ্ধান্তের উপর কোনো অনুশোচনা নেই, আমি ঠিক করেছি। আমার প্রতিবেশী খুব ভালো। সুধা তাই এখনও আমার যোগাযোগে আছেন। উনি প্রায়ই আমার সাথে দেখা করতে আসেন। আমরা দুজনে একসাথে বসে চা খাই আর পুরনো কথা বলি। আমার নতুন ফ্ল্যাটেও কিছু প্রতিবেশী আছে যারা আমার সাথে খুব ভালোবেসে কথা বলে। ওরা আমার গল্প জানে আর আমাকে সম্মান করে। প্রতি মাসের 1 তারিখে আমি মন্দিরে যাই। আমি ভগবানকে প্রসাদ চড়াই আর প্রার্থনা করি। আমি ভগবানের কাছে অনিলের খুশির প্রার্থনা করি। আমি এটাও প্রার্থনা করি যে রাজেশ আর প্রিয়া যেন বুঝতে পারে যে জীবনে কি ঠিক আর কি ভুল। আমার আর্থিক অবস্থাও ভালো। আমি বাকি বেঁচে থাকা টাকা ফিক্সড ডিপোজিটে রেখেছি। ওটা থেকে আমি প্রতি মাসে ভালো সুদ পেয়ে যাই। আমার LICর কমিশনও আসে। তো সব মিলিয়ে আমার কাছে প্রতি মাসে 30-35 হাজার চলে আসে। এটা আমার জন্য যথেষ্ট। আমি কারোর ওপর নির্ভরশীল নই। অনিল গত বছর বিয়ে করেছে। ওর স্ত্রীর নাম পূজা। পূজা খুব ভালো মেয়ে, সোজা, সরল আর পরিশ্রমী। ও একটা স্কুলে টিচার। পূজা আমাকে খুব সম্মান দেয়। ও আমাকে মা বলে ডাকে আর আমার সব কথা মানে। আমার ওকে খুব ভালো লাগে। এখন আমাদের ঘর 3 জনের, আমি, অনিল আর পূজা। আমরা 3 জন খুব খুশি। সকাল সকাল পূজা আর আমি একসাথে রান্নাঘরে কাজ করি। ও আমার থেকে রান্না শেখে আর আমি ওকে আমার অভিজ্ঞতা বলি। সন্ধ্যায় আমরা 3 জন একসাথে বসি আর কথা বলি। এই মুহূর্ত আমার জন্য খুব দামি। কখনো কখনো রাজেশ আর প্রিয়াও দেখা করতে আসে। এখন ওরা মাসে একবার অবশ্যই আসে। ওদের ব্যবহার বদলে গেছে। ওরা এখন অনেক বেশি বিনম্র, অনেক বেশি সমজদার। ওরা অনিল আর পূজার সাথেও ভালোভাবে কথা বলে। কিন্তু আমি জানি যে পুরোপুরি ভরসা করতে এখনও সময় লাগবে। আমি আমার জীবনে একটা নতুন শখও শুরু করেছি, বাগান করা। আমার ফ্ল্যাটে একটা ছোট বাগান আছে। আমি সেখানে তুলসী, গোলাপ আর কিছু সবজির গাছ লাগিয়েছি। সকাল সকাল ওই গাছগুলোতে জল দেওয়া আর ওদের দেখাশোনা করা আমার খুব ভালো লাগে। এটা আমাকে শান্তি দেয়।
আমি আরেকটা কাজ শুরু করেছি। আমি এখন অন্য মহিলাদেরও পরামর্শ দিই, বিশেষ করে ওই মহিলাদের যারা আমার মতো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকবার আমার কাছে এমন মহিলারা আসে যাদের বাচ্চারা ওদের প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি ওদের আমার গল্প শোনাই আর ওদের সাহস দিই। আমি ওদের বলি যে জীবনে আত্মনির্ভর থাকা কতটা জরুরি। আমি প্রায়ই একটা ওল্ড এজ হোমেও যাই। সেখানে যেই বয়স্ক লোকেরা নিজের সন্তানদের থেকে দূরে থাকছে, আমি ওদের সাথে দেখা করি। আমি ওদের সাথে সময় কাটাই, ওদের কথা শুনি। আমি ওদের মধ্যে নিজের অতীত দেখি, ওই অতীত যখন আমিও নিরাশ্রয় ছিলাম। কিন্তু আমি ভাগ্যবান ছিলাম যে আমার কাছে অনিল ছিল। ওই লোকেরা অতটা ভাগ্যবান নয়। আমার শরীরও ভালো আছে। আমি প্রতিদিন সকালে আধ ঘন্টা হাঁটতে যাই। কাছেই একটা ছোট পার্ক আছে, সেখানে অনেক বয়স্ক লোক আসে। আমরা সবাই একসাথে বসি, কথা বলি, হাসি। এটা আমার দিনের শুরুকে আরও ভালো করে তোলে। আমি নিজের জন্য কিছু নতুন শাড়িও কিনি। আগে আমি সবসময় সাধারণ সুতির শাড়ি পরতাম। এখন আমি কখনো কখনো রেশমি বা শিফনের শাড়িও পরি। আমার ভালো লাগে। আমি নিজের জন্য কিছু ভালো গয়নাও কিনেছি। এগুলো আমার নিজের টাকায় কেনা, নিজের পরিশ্রমে। প্রতি ৩ মাসে একবার আমি আর অনিল কোথাও ঘুরতে যাই। গতবার আমরা গোয়া গিয়েছিলাম। সমুদ্র দেখতে খুব ভালো লেগেছিল। আমি আমার জীবনে প্রথমবার সমুদ্র দেখলাম। অনিল অনেক ছবি তুলেছিল। ওই ছবিগুলো এখন আমার ড্রয়িং রুমে লাগানো আছে। আমি খুব খুশি। আমার জীবনে শান্তি আছে, স্বস্তি আছে। আমার কোনো জিনিসের অভাব নেই। আমার কাছে একটা ভালো ঘর আছে, একটা আদরের ছেলে আছে, একটা ভালো পুত্রবধূ আছে, আর আমার কাজ আছে। আমার আর কি চাই? কখনো কখনো আমার মোহনের কথা মনে পড়ে। আমি ভাবি যে যদি উনি হতেন তো কতটা খুশি হতেন। ওনার অনিলের উপর খুব গর্ব হতো। আমি প্রতি সপ্তাহে মোহনের ছবির সামনে প্রদীপ জ্বালাই আর ওনার সাথে কথা বলি। আমি ওনাকে বলি যে আমাদের ছেলে কতটা ভালো মানুষ হয়ে গেছে। আমি আমার জীবন নিয়ে খুব সন্তুষ্ট। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা সঠিক ছিল। আমি আমার সম্পত্তি ওই ছেলেকে দিয়েছি যে আমাকে অবশ জেনেও আপন করেছে। আর আজ আমি দেখছি যে ওই সম্পত্তি সঠিক হাতে আছে। অনিল ওটার সঠিক ব্যবহার করছে, নিজের বিজনেসে, নিজের পরিবারে আর সমাজেও। রাজেশ আর প্রিয়ার জীবন আজও সংঘর্ষপূর্ণ। ওদের নিজেদের ভুলের মাসুল এখনও দিতে হচ্ছে। রাজেশ এখন নিজের কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। ওর স্যালারি ১.৫ লাখ টাকা মাস, যা আগে ৩ লাখ ছিল। ও প্রমোশন পাচ্ছে না। ওর জুনিয়ররা ওর থেকে এগিয়ে গেছে। রাজেশ প্রতিদিন অফিসে যায়, কিন্তু এখন ওর মধ্যে ওই উৎসাহ নেই। ও জানে যে ওর ইমেজ খারাপ হয়ে গেছে। রাজেশের পেন্ট হাউস এখনও ওর কাছে আছে, কিন্তু ও ওটা বিক্রি করার ব্যাপারে ভাবছে। বান্দ্রাতে থাকা খুব দামি হয়ে গেছে। ওর নিজের খরচ ম্যানেজ করতে সমস্যা হয়। নিতাও এখন আগের মতো নেই। ও প্রায়ই উদাস থাকে। ওদের বিয়েতে এখনই খুশি নেই। রাজেশ আর নিতার মধ্যে প্রায়ই ঝগড়া হয়। নিতা এখনও রাজেশকে খোঁটা মারে, তুমি নিজের মাকে প্রত্যাখ্যান করেছ, আর দেখো এখন কি অবস্থা। রাজেশ চুপ থেকে যায়। ও জানে যে নিতা ভুল বলছে না। রাজেশের বন্ধুও কমে গেছে। যে লোকেরা আগে প্রতি সপ্তাহে ওর সাথে পার্টি করত, এখন ওরা ওর থেকে দূরত্ব বজায় রাখে। রাজেশের একাকিত্ব অনুভব হয়। ওর মনে হয় যেন ওর পুরো পৃথিবী সংকুচিত হয়ে গেছে। প্রতি রাতে রাজেশের অনুশোচনা হয়। ও ভাবে যে যদিও নিজের মাকে নিজের ঘরে রেখে নিত তো আজ ওর জীবন কেমন হতো। হয়তো ও প্রমোশন পেয়ে যেত, হয়তো ওর বন্ধুরা ওর থেকে দূরে হতো না, হয়তো নিতা ওর সাথে ভালোবেসে ব্যবহার করত। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। রাজেশ এটাও বুঝতে পেরেছে যে ও নিজের ছোট ভাই অনিলের সাথে কত ভুল করেছিল। অনিল, যাকে ও মজুর বলে মজা ওড়াত, আজ ওর থেকে বেশি খুশি আর সফল। অনিলের কাছে নিজের বিজনেস আছে, নিজের ঘর আছে, আর সবথেকে বড় কথা ওর কাছে মায়ের আশীর্বাদ আছে। রাজেশের কাছে কি আছে? ব্যাস, অনুশোচনা। রাজেশ এখন নিজের জীবনকে মেনে নিয়েছে। ও জানে যে ওর ভুল ছিল, আর ও তার দাম চোকাচ্ছে। ও প্রতি মাসে নিজের মায়ের সাথে দেখা করতে যায়, ওনার পা ছুঁয়ে আর ক্ষমা চায়। কিন্তু ও জানে যে যা হারিয়ে গেছে তা ফিরে আসবে না। প্রিয়ার অবস্থাও ভালো নয়। বিক্রান্তের বিজনেস আগের মতো নেই। কিছু বড় ক্লায়েন্টস চলে গেছে আর নতুন ক্লায়েন্টস পেতে সমস্যা হচ্ছে। বিক্রান্তকে কিছু ঋণও শোধ করতে হবে। আর্থিক পরিস্থিতি চিন্তাজনক। প্রিয়ার সোসাইটিতে এখনও ওর সম্মান ফিরে আসেনি। লোকে ওর থেকে দূরত্ব বজায় রাখে। কিটি পার্টিতে এখন ওকে ডাকা হয় না।
সোসাইটির মিটিংসে লোকে ওকে ইগনোর করে। প্রিয়াকে প্রতিদিনই একাকিত্ব সহ্য করতে হয়। বিক্রান্তের বাবা মা এখনও প্রিয়ার উপর রেগে আছেন। ওর শাশুড়ি প্রতি সুযোগে ওকে খোঁটা মারে। ওর শ্বশুর ওর সাথে ঠিকভাবে কথা বলেন না। প্রিয়ার নিজেরই ঘরে পর মনে হয়। প্রিয়া নিজের জীবনে কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছে। ও ওল্ড এজ হোমে গিয়ে সেবা করে। ও ওখানকার বয়স্কদের সাথে সময় কাটায়, ওদের দেখাশোনা করে। হয়তো এটা ওর জন্য এক ধরনের প্রায়শ্চিত্ত। হয়তো ও এইভাবে নিজের গুণা ধুচ্ছে। কিন্তু তাও সমাজ ওকে মাফ করেনি। লোকে এখনও ওকে ওই মহিলা হিসেবে চেনে যে নিজের মাকে প্রত্যাখ্যান করেছিল। এই দাগ ওর জীবন থেকে কখনো মুছবে না। প্রিয়াও প্রতি রাতে কাঁদে। ও নিজের ভুল বুঝতে পেরেছে। ও জানে যে ও নিজের মায়ের সাথে খুব খারাপ করেছে। ও চায় যে সময় পিছিয়ে যেতে পারত। ও চায় যে ও ওই দিন নিজের মাকে নিজের ঘরে রেখে নিত। কিন্তু সময় পিছিয়ে যেতে পারে না। প্রিয়াও প্রতি মাসে নিজের মায়ের সাথে দেখা করতে যায়। ও মায়ের পা ছুঁয়ে আর কাঁদে। ও বলে, মা আমাকে মাফ করে দাও। মা ওকে মাফ করে দেন। কিন্তু প্রিয়া জানে যে যা হারিয়ে গেছে তা ফিরে আসবে না। রাজেশ আর প্রিয়া দুজনেই এখন বুঝতে পেরেছে যে ওরা কত বড় ভুল করেছিল। ওরা টাকা আর সমাজের পরোয়ায় নিজের মাকে প্রত্যাখ্যান করেছিল। আর আজ ওরা তার দাম চোকাচ্ছে, আর্থিকভাবে, সামাজিকভাবে আর আবেগগতভাবেও। ওদের জীবন এখন একটা শিক্ষা ওই সব লোকের জন্য যারা ভাবে যে টাকা সবকিছু। ওদের জীবন জানায় যে সম্পর্কের মূল্য টাকার চেয়ে অনেক বেশি, আর যে নিজের মা বাবার সম্মান করে না তাকে সমাজও সম্মান দেয় না। আজ যখন আমি আমার জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে পেছনে তাকাই, তো আমার কোনো অনুশোচনা নেই। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা সঠিক ছিল। আমি আমার সম্পত্তি ওই ছেলেকে দিয়েছি যে আমাকে নিরাশ্রয় জেনেও আপন করেছে, নাকি ওই বাচ্চাদের যারা আমাকে আমার টাকার জন্য চেয়েছিল। আমার জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। সবথেকে প্রথম কথা, আত্মনির্ভর থাকা খুব জরুরি। আমি একজন এলআইসি এজেন্ট ছিলাম, আর আমি আমার পরিশ্রমে টাকা বাঁচিয়েছি। যদি আমি এমন না করতাম তো আজ আমি কোথায় থাকতাম? হয়তো কোনো ওল্ড এজ হোমে বা রাস্তায়। কিন্তু আমি নিজের জন্য সঞ্চয় করেছি, আর আজ আমি আত্মনির্ভর। দ্বিতীয় কথা, সম্পর্ক টাকার চেয়ে বেশি জরুরি। আমার বড় বাচ্চারা টাকাকে সম্পর্কের ওপরে রেখেছে, আর আজ ওরা পস্তাচ্ছে। অনিল সম্পর্ককে টাকার ওপরে রেখেছে, আর আজও খুশি। এটা একটা সাধারণ কথা, কিন্তু খুব কম লোক এটা বোঝে। তৃতীয় কথা, কর্মের ফল পাওয়া যায়, যদিও দেরিতে পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় অবশ্যই। রাজেশ আর প্রিয়া আমার সাথে ভুল করেছে, আর আজ ওরা তার দাম চোকাচ্ছে। অনিল আমার সাথে ভালো করেছে, আর আজও তার ফল পাচ্ছে। এটা জীবনের নিয়ম। চতুর্থ কথা, ধৈর্য আর রণনীতি খুব জরুরি। যখন আমার বাচ্চারা আমাকে প্রত্যাখ্যান করে দিল, তো আমি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করিনি। আমি শান্তিতে আমার পরিকল্পনা বানিয়েছি। আমি আমার কাগজপত্র তৈরি করেছি, নিজের উকিলের সাথে কথা বলেছি, আর তারপর সঠিক সময়ে সবকিছু সামনে রেখেছি। যদি আমি না ভেবেচিন্তে কিছু করে দিতাম, তো হয়তো ফলাফল অন্য হতো। আমি ওইসব মহিলাদের বলতে চাই যারা আমার গল্প শুনছেন, নিজের জন্য সঞ্চয় করুন। নিজের পরিশ্রমে টাকা কামান এবং বাঁচান। কারোর উপর নির্ভর থাকবেন না। আজ আপনার বাচ্চারা আপনার সাথে আছে, কাল কি হবে কেউ জানে না। নিজের পায়ে দাঁড়িয়ে থাকুন, যাতে কখনো কারোর সামনে হাত না পাততে হয়। আমি ওইসব বাচ্চাদেরও বলতে চাই, নিজের মা বাবার সম্মান করো। ওরা তোমার জন্য নিজের পুরো জীবন লাগিয়ে দেয়। ওদের সব খুশি তোমার খুশিতে থাকে। যখন ওরা বুড়ো হয়ে যায়, তো ওদের প্রত্যাখ্যান করো না। ওদের সেবা করো, ওদের ভালোবাসা দাও। টাকা তো আসতে যেতে থাকে, কিন্তু মা বাবা একবারই পাওয়া যায়। আমার গল্প এটাও জানায় যে সমাজ আপনাকে কখনো ভোলে না। রাজেশ আর প্রিয়া ভেবেছিল যে লোকে কিছুদিনে ভুলে যাবে, কিন্তু লোক ভোলেনি। আজও লোকে ওদের সেই নজরেই দেখে। সমাজে সম্মান কামাতে বছর লেগে যায়, কিন্তু হারাতে এক পলক। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। উনি আমাকে সাহস দিয়েছেন যেন আমি আমার সিদ্ধান্তের উপর অটল থাকি। আজ আমি খুশি, সন্তুষ্ট আর শান্ত। আমার কাছে সবকিছু আছে যা আমার চাই। যদি আপনাদের আমার গল্প পছন্দ হয় তো ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনিও এমন কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তো মনে রাখবেন, ধৈর্য আর রণনীতি দিয়ে সব লড়াই জেতা যায়। আত্মনির্ভর থাকুন, নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন, আর ভগবানের ওপর ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে। যে যা বুনবে তাই কাটবে। এটা জীবনের সবথেকে বড় সত্যি। আমার বাচ্চারা যা বুনেছে তা কাটছে, আর অনিল যা বুনেছে তা কাটছে। এটা কর্মের নিয়ম, আর এর থেকে কেউ বাঁচতে পারে না। আজ আমি আমার ব্যালকানিতে বসে চা খেতে খেতে ভাবি আমার জীবন কতটা সুন্দর। আমার কাছে ভালোবাসা আছে, সম্মান আছে, আর শান্তি আছে। আর এর চেয়ে বেশি কার কি চাই? ধন্যবাদ। আপনাদের সবার দিন শুভ হোক।